আচ্ছা, তো সব থেকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে। বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার বন্ড লেন্থ। তো বন্ড লেন্থ মানে কি? বন্ড লেন্থ মানে হচ্ছে যে ধরো একটা সমযোজী বন্ধন আছে, যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রেই বলি, তাহলে H2 একটা মলিকিউল, এরা সমযোজী বন্ধন করে আমরা জানি। তাহলে ধরো এটা একটা হাইড্রোজেনের পরমাণু, আর এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেনের পরমাণু, ঠিক আছে। তো এরা সমযোজী বন্ধন করে আছে সাপোজ। তো এর যে সেন্টারটা, একটা পরমাণুর সেন্টারটা আর অপর পরমাণুর যে সেন্টারটা, নিউক্লিয়াসটা, ওদের কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, ঠিক আছে, ওটাকে আমরা বলছি বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে। তো বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে যে সমযোজী বন্ধনকারী দুটো পরমাণুর মধ্যে, ঠিক আছে, কেন্দ্রের থেকে কেন্দ্রের দূরত্ব যেটা, সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। আচ্ছা, আর একটা জিনিস আমি বলেছিলাম আগে, যে একটা তো হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধ হয়। সমযোজী ব্যাসার্ধটা কি হয়, যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর কেন্দ্র থেকে, আর এই ডিস্টেন্সটাকে আমরা বলছিলাম সমযোজী ব্যাসার্ধ। তো এটাকে, এই জিনিসটা যদি R1 হয় আর এই জিনিসটা যদি R2 হয়, তাহলে সমযোজী বন্ধনের যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে R1 প্লাস R2। মানে এটা তো দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে। যদি ইন জেনারেল যে কোনো আমি পরমাণু নিয়ে নিই, এ আর বি, একটা বড় ছোটও হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এদের কেন্দ্র থেকে কেন্দ্র যোগ করে দাও। যোগ করে দেওয়ার পরে এর যে সমযোজী ব্যাসার্ধটা আছে, ধরো এটা এ বলছি, তাহলে আর এ, এর সমযোজী ব্যাসার্ধ ধরো, আর এটা হচ্ছে বি, এই পরমাণুটাকে বলছি, তাহলে আর বি হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তাহলে এইটা আর এইটা যোগ করলে, ঠিক আছে, যে ব্যাসার্ধটা পাচ্ছ সেটাই, বা যে লেন্থটা পাচ্ছ সেটাই তোমার কি হবে, সমযোজী বন্ধনের দৈর্ঘ্য হবে, ঠিক আছে। তাহলে সমযোজী বন্ধনের যে দৈর্ঘ্যটা হবে, বা বন্ড লেন্থ যেটাকে বলছি, সেটা হবে কি, এখানে আর ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর বি। আর এ আর বিগুলো কি, যে সমযোজী বন্ধন ব্যাসার্ধ, এই জিনিসটা। এবার দেখো তাহলে বন্ধন লেন্থটা কিভাবে চেঞ্জ হয় আমরা যদি দেখি, তাহলে দেখো, যদি পরমাণুগুলোর আকার বাড়ে, পরমাণুগুলোর আকার যদি বাড়ে, তো সেই ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটাও বাড়বে, তাই না? এর মানে কি, এর মানে যদি আমরা পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে নামি, তাহলে বন্ধন দৈর্ঘ্যটা বাড়বে না কমবে সেই ক্ষেত্রে? আমি বললাম যে যদি আকার বাড়ে, পরমাণুর আকার যদি বাড়ে, তাহলে বন্ধন দৈর্ঘ্যটাও বাড়বে, বন্ড লেন্থটাও বাড়বে। এবার আমি ধরো একটা পর্যায়ের গ্রুপের, একটা শ্রেণীর উপর থেকে নিচে নামছি, তো সেই ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বাড়বে না কমবে? একটা এক্সাম্পল দিচ্ছি, না হলে না বুঝতে পারলে, যে সাপোজ ধরো আমি নিলাম সি আর এফ নিলাম, ঠিক আছে, সি আর সিএল নিলাম, সি আর বিআর নিলাম, আর সি আর আয়োডিন নিলাম। তাহলে এই চারটা যোগের বন্ধন দৈর্ঘ্য কার সব থেকে বেশি হবে বলতে পারবে কি? কত হবে আমি জিজ্ঞেস করিনি, সব থেকে বেশি কার হবে। তো সেটার অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে, আয়োডিন। মানে ইয়েস, কারণ আয়োডিনের তুমি যদি ইসে দেখো, তাহলে এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন যদি দেখো এখানে, এই যে, তাহলে কি নিচের একটা শ্রেণী বরাবর নিচের দিকে নামছো, তো নিচের দিকে নামলে ব্যাসার্ধ বাড়ে আমরা জানি। তো ব্যাসার্ধ বাড়লে বন্ধন দৈর্ঘ্যটাও বাড়বে। এর মানে নিশ্চয়ই এইটাকে যদি আমাকে অ্যারেঞ্জই করতে হয় ছোট থেকে বড়, তাহলে এইভাবেই করব, মানে এটা আগে দেবো 1 নম্বরে, এটাকে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। যদি বড় থেকে ছোট বলে তাহলে এটাকে 1 নম্বরে দেবো, এটাকে 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে।
এটা তো একটা হলো, ঠিক আছে। ওকে, এটা হলো বন্ধন দৈর্ঘ্যের ব্যাপার। এরপরে যে এইটা জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার বন্ধন বিভাজন শক্তি, ঠিক আছে, বন্ধন বিভাজন শক্তি। বন্ধন বিভাজন শক্তি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ওই জিনিসটা কি, নামটা থেকে বোঝা যাচ্ছে বন্ধনকে ভাঙতে যে শক্তি লাগবে, তাই না? বন্ধন বিভাজন শক্তি বলছি, বন্ধন বিভাজন শক্তি বা বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি, বিডিই, ঠিক আছে। তো এই যে বন্ধন বিভাজন শক্তি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলছি, তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে ধরো হাইড্রোজেন আর হাইড্রোজেন সমযোজী বন্ধন করে আছে, ঠিক আছে। তো এরা তো সমযোজী বন্ধন করে আছে, আমি চাচ্ছি কি যে এই সমযোজী বন্ধনটাকে ভাঙতে চাচ্ছি, ঠিক আছে, ভাঙে আমি হাইড্রোজেনটাকে আলাদা করতে যাচ্ছি আর এই হাইড্রোজেনটাকে আলাদা করতে যাচ্ছি। তাহলে একটা করে ইলেকট্রন থাকবে, এর একটা ইলেকট্রন থাকবে যেটা শেয়ার করছিল এখন আর শেয়ার করবে না, এটা যাচ্ছে। তো এমনি কি করতে পারবো? করতে পারবো না, আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাহলে কি পরিমাণ এনার্জি দিতে হবে? যেই পরিমাণ এনার্জি দিতে হবে সেইটাকে আমরা বলবো তার বন্ধন বিভাজন শক্তি। তাহলে নিশ্চয়ই বন্ধন বিভাজন শক্তিটা সবগুলোর ক্ষেত্রে, সব যৌগগুলোর ক্ষেত্রে এক হবে না, আলাদা আলাদা হবে, তাই না? যেগুলো যৌগ মানে বন্ধন বন্ড লেন্থটা যার কম হবে, কি মনে হচ্ছে তার বন্ধন বিভাজন শক্তিটা বেশি হবে না? যেগুলো খুব কাছাকাছি হবে, মানে আমি এটা বলছি বন্ড লেন্থটা, বন্ধন দৈর্ঘ্য যেটা, বন্ড লেন্থ যদি কম হয়, ঠিক আছে, মানে কাছাকাছি আছে এর মানে, তো সেই ক্ষেত্রে আমাদের বেশি শক্তি সরবরাহ করতে হবে যাতে আমরা ভেঙে দিতে পারি। মানে এদের মধ্যে বন্ডিংটা যদি ভালো হয়, মানে বন্ধন শক্তি লেন্থ দৈর্ঘ্যটা যদি কাছে হয়, তাহলে এটাকে ভাঙতে গেলে আমাদের বেশি এনার্জি দিতে হবে, মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি লাগবে। আর যদি বন্ড লেন্থটা বেশি হয়, বন্ড লেন্থে যদি বেশি হয়, এমনি দূরে আছে, তো সেই ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা, ঠিক আছে, সেটা কমই লাগবে। একটা এরো দিচ্ছি, তো কম লাগবে মানে তাতেই ভেঙে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কি, একটা জিনিস মনে রাখবো যে সিঙ্গেল বন্ডের, যদি কোনো একটা ধরো কার্বন কার্বন যদি বলি, তো এক কার্বন কার্বন সিঙ্গেল বন্ড করতে পারে, কার্বন কার্বন ডবল বন্ড করতে পারে, ঠিক আছে। এক মিনিট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড করতে পারে, কার্বন কার্বন ডবল বন্ড করতে পারে, আর কার্বন কার্বন ট্রিপল বন্ডও করতে পারে। তুমি যদি ভালো করে অবজার্ভ করো তাহলে আমি কি দেখিয়েছি, যে যেখানে সিঙ্গেল বন্ডটা সেটার বন্ধন দৈর্ঘ্যটা আমি বেশি দেখিয়েছি, দেখো এখানে। তারপর ডবল বন্ডের ক্ষেত্রে একটু বন্ধন দৈর্ঘ্যটা কম দেখিয়েছি। আর এটাই হয়, আমরা পড়ব পরে, যে যখন ডবল বন্ড করে তখন সিঙ্গেল বন্ডের তুলনায় ওদের লেন্থটা কম হয়, যখন ট্রিপল বন্ড করে সেই লেন্থটা আরও কম হয়, ঠিক আছে। তো নিশ্চয়ই তাহলে আমাকে যদি ব্রেক করতে হয় তাহলে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা হবে সেইটা কম হবে এটার, তারপরে এটার একটু বেশি হবে, আর তারপরে এটা আরও বেশি হবে কারণ এরা খুব কাছাকাছি আছে। এর মানে বন্ধন দৈর্ঘ্যটার উপরেও বন্ধন বিভাজন শক্তিটা নির্ভর করে। এই অবধি ক্লিয়ার আছে? আচ্ছা, আর একটা জিনিস পড়বো সেটা হচ্ছে যে বন্ধন কোণ, ঠিক আছে, বন্ধন কোণ। তো যেমন ধরো H2 বলি, যদি বলি H2 বন্ধন কোণটা বলছি, বা বন্ড অ্যাঙ্গেল,
বন্ড অ্যাঙ্গেল কি? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে মানে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দুটাই পরমাণু আছে, সেই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হবে না। বন্ড অ্যাঙ্গেল তখন হবে যখন কোনো একটা পরমাণুর সাথে অন্য দুটো পরমাণু যুক্ত থাকে, বা তিনটা যুক্ত থাকতে পারে, বেশিও থাকতে পারে। যেমন ধরো আমি যদি বলি CO2 যদি বলি, বা H2O যদি বলি, ঠিক আছে, তাহলে H2O যদি বলি, তাহলে H2Oর ক্ষেত্রে এই অক্সিজেনটার সাথে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাই না? তো এখানে একটা এইটা যুক্ত আছে, আর একটা হচ্ছে এইটা যুক্ত আছে। তো HOH এরা কত অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, নিজেদের মধ্যে কত অ্যাঙ্গেল করে আছে, সেইটাকে আমরা বলছি বন্ধন কোণ। তো সেইটা সব ক্ষেত্রে আলাদা আলাদা হয়, ঠিক আছে। তো বন্ধন কোণটা কি? যেমন ধরো আমি যদি বলি অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে সাপোজ এরকম একটা নাইট্রোজেন এখানে বানালাম, এরকম বানালাম হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বানালাম, একটা ধরো হাইড্রোজেন উপরে NH3 দিয়ে দিলাম, তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে, তো এগুলো হবে এক একটা বন্ধন কোণ। তাহলে এখানে এটা কি HNH, এখানে যেমন কি HOH, ঠিক আছে, এখানে HNH, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলছি বন্ধন কোণ, ঠিক আছে। আচ্ছা, বন্ধন কোণ কেন দরকার পড়লো, বা বন্ধন কোণটা কখন কম হবে কখন বেশি হবে, এটা আমরা পড়বো এরপরে। আগে এই তিনটা টার্মিনোলজি ক্লিয়ার হয়েছে কিনা আমায় কনফার্ম করো। বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিভাজন শক্তি, আর বন্ধন কোণ। হুম। হুম। তাহলে নিশ্চয়ই মানে বন্ধন কোণটা এই ধরনের ইসের ক্ষেত্রে আমরা বলি যেখানে দুটার বেশি পরমাণু আছে। যেমন ধরি H2 বা O2 যদি দেখি, তাহলে H2 এখানে এখানে তো H2 এর ক্ষেত্রে H আর H, তাহলে এখানে তো বন্ধন কোণ আমরা বলতে পারবো না ওরকম, ঠিক আছে। তো এরকম একটা পরমাণুর সাথে অন্য দুটো পরমাণু কত অ্যাঙ্গেল করে আছে, ওটাকে বন্ধন কোণ বলছি। ওকে, নেক্সট যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে যে ভ্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে, যোজ্যতা বন্ধন তত্ত্ব। যোজ্যতা বন্ধন তত্ত্ব, ভ্যালেন্স বন্ড থিওরি। দেখো থিওরিটা যদি ভালো করে দেখো তাহলে কি আছে, যোজ্যতা আছে, বন্ধন আছে, আর তত্ত্ব, ঠিক আছে। তাহলে ভ্যালেন্স বন্ড এর মানে ভ্যালেন্স কক্ষটা যেটা সব থেকে বাইরের কক্ষ, সেটা নিয়ে রিলেটেড আছে। তো এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, জাস্ট আমি বলে দিই, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, বাট যে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা খালি আমি বলছি, তারপরে এটাকে কানেক্ট করে আমরা অন্য কিছু পড়ব। এখানে বলছে যে পরমাণুগুলি সমযোজী বন্ধন তখন করবে যেগুলো, যখন পরমাণুগুলোর মানে অযুগ্ম ইলেকট্রনগুলি ওভারল্যাপ করবে, অভিলেপন করবে। মানে কি? মানে ধরো আমি বলছি H2, তাহলে H2-তে একটা হাইড্রোজেন পরমাণু যদি নিই, তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন, তাই না, তাহলে 1s। একটা হাইড্রোজেনের ধরো H2-তে দুটো হাইড্রোজেন আছে, তাহলে একটা করে ইলেকট্রন, একটা এখানে আছে। তাহলে যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে সেইগুলো তার যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। এবার অযুগ্ম ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করে, কিন্তু সমযোজী বন্ধন এমনি করবে না। কখন করবে? যদি এদের স্পিন, যেটা মানে আমরা আগে পড়েছিলাম না ফার্স্ট চ্যাপ্টার, মানে সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে, যে স্পিন দু ধরনের হয়, একটা প্লাস হাফ হয়, একটা মাইনাস হাফ হয়। মানে একটা যদি ক্লক ওয়াইজ হয় তাহলে অন্যটা কি হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা বলেছিল। তো এই হাইড্রোজেন মলিকুলটার ক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা কক্ষে একটা করে ইলেকট্রন আছে, এর মানে অযুগ্ম ইলেকট্রন। এবার অযুগ্ম ইলেকট্রনগুলো কি এমনি তোমার বন্ধন করে নেবে? তো করবে না। অ্যান্সার কি? যে এদের স্পিনটাকে আলাদা হতে হবে, ঠিক আছে। মানে এর যদি স্পিন এই ইলেকট্রনটা এরকম হয়, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে নিশ্চয়ই এই ইলেকট্রনটার স্পিনটা হতে হবে ক্লকওয়াইজ, ঠিক আছে। তো স্পিন আলাদা আলাদা বা ঘূর্ণনটা আলাদা আলাদা হলে কি হবে, এদের মধ্যে একটা
চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, বিপরীত চৌম্বক ক্ষেত্র। আর এই জন্য এদের তড়িৎ চুম্বকে একটা আকর্ষণ বল এদের মধ্যে কাজ করবে বলে হাইড্রোজেন পরমাণুটা মানে হাইড্রোজেন অণুতে মানে সমযোজী বন্ধন দ্বারা আর কি হাইড্রোজেন অণুটা গঠন করবে। এটা একটা পয়েন্ট হলো। মানে কি বলছি, যোজ্যতা বন্ধন তত্ত্বের 1 নম্বর পয়েন্ট বলছে যে কোনো পরমাণুর সব থেকে বাইরের কক্ষের যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে সেগুলো তার যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। আর এই অযুগ্ম ইলেকট্রনগুলো অণু গঠনে সাহায্য করে। কেন সাহায্য করে? কারণ ওদের স্পিনগুলো আলাদা আলাদা হয় বলে এরা এদের মধ্যে একটা তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল ক্রিয়া করে বলে ওরা সমযোজী বন্ধন করে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে এই ইলেকট্রনটা 1s কক্ষকে আছে, এটা 1s কক্ষকে আছে, ঠিক আছে, দুটো একই কক্ষকে আছে। তো এরা তোমার সমযোজী বন্ধন করছে স্পিন আলাদা আলাদা হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, কিভাবে সমযোজী বন্ধন করছে? তাহলে ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিং মানে অভিলেপন। যেমন এস কক্ষকের যে এস কক্ষকটা দেখতে কিরকম হয় আমরা পড়েছিলাম যে ওটা সার্কুলার হয়। সার্কুলার বলতে একটা বৃত্তাকার হয় এস কক্ষকটা। আর আরেকটা এক্স কক্ষক ধরো, এটা তো এই ইলেকট্রনটার জন্য হলো। তারপরে অন্য মলিকিউলটা যেটা নাও, অন্য অ্যাটমটা যদি নাও তাহলে ওটারও একটা এস কক্ষক হবে। এবার এদের কি হয়, এদের মধ্যে একটা ওভারল্যাপ হয়ে যায়। এই যে ওভারল্যাপ হলো, তো এটা কি হচ্ছে, একটা বন্ধন তৈরি করছে এইভাবে করে, ঠিক আছে। এটাকে বলছি অভিলেপনের মাধ্যমে। তো অভিলেপনের মাধ্যমে বন্ধন তৈরি করছে, এর মানে কি এই ইলেকট্রনটাকে এই কেন্দ্রটা নিজের দিকে আকর্ষণ করবে, এই ইলেকট্রনটাকে এই কেন্দ্রটাও নিজের দিকে আকর্ষণ করবে। তো কি হবে, এদের মধ্যে একটা বন্ডিং হয়ে থাকবে, ঠিক আছে। তো এর মানে কি এই কক্ষকের এটার তো কোনো অভিমুখ নেই, তাই না? এটাও গোলক আকার, স্ফেরিক্যাল, এটাও স্ফেরিক্যাল আর এটাও স্ফেরিক্যাল, গোলক আকার, এস এস উপকক্ষে আছে বলে। তো এই জন্য এটার কোনো অভিমুখ নেই। কিন্তু যদি আমরা দেখি পি উপকক্ষগুলির, তাহলে আমরা কি পড়েছিলাম যে পি উপকক্ষগুলো 3 ধরনের হয়। পি অরবিটালগুলো যদি দেখি তাহলে 3 ধরনের হয়। পি এক্স হয়, পি ওয়াই হয় আর পি জেড হয়। আর আমরা এগুলো দেখেছিলাম কি ধরনের হয়, এগুলো ডাম্বল শেপ হয়। পি এক্সটা তোমার কীরকম হবে, মানে এক্স এক্সিস বরাবর হবে এরকম ডাম্বল শেপ। পি ওয়াইটা কী হবে, ওয়াই এক্সিস বরাবর হবে এরকম। আর পি জেডটা কী হবে, জেড অক্ষ বরাবর হবে, ঠিক আছে। তো এই ধরনের 3 ধরনের তোমার কি হয়, পি অরবিটালসে কোনো ইলেকট্রন থাকলে 3টা অরবিটালসে থাকতে পারে, পি এক্স, পি ওয়াই আর পি জেডে। আর 1s থাকলে এরকম তোমার কি হয়, সার্কুলার হয়, ঠিক আছে। আর তারপরে আমরা পড়েছিলাম আরও যে ডি উপকক্ষে যদি থাকে তাহলে সেটা 5 ধরনের হয়, তাই না? ডি উপকক্ষে থাকলে 5 ধরনের হয়। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড, এটা হলো। তারপর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এই 5 ধরনের তোমার কি ছিল, ডি অরবিটালসগুলোর উপকক্ষ মানে কক্ষকগুলো ছিল, ঠিক আছে। ডি অরবিটালসের যে 5টা কক্ষক ওগুলো এখানে, যেমন পি অরবিটালসে এগুলো কি বলছি, পি উপকক্ষের আর কি, এগুলো কক্ষক বলছি, কক্ষক। তো এইগুলো হবে কক্ষক। এবার এদের ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং মানে কি, যেমন ধরো সাপোজ একটা আমি যদি বলি এইচ এফ, হাইড্রোজেন আর ফ্লুরিন, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে ওটা তো 1s ইসে আছে, মানে এরকম স্ফেরিক্যাল ওর কক্ষকটা হবে, ঠিক আছে। কিন্তু ফ্লুরিন যদি দেখো, তাহলে ফ্লুরিন মানে কি,
ওর সব থেকে বাইরের যে অযুগ্ম ইলেকট্রনটা সেটা পিএক্স ইসে থাকে, পিএক্স উপকক্ষে থাকে, পিএক্স কক্ষকে পিএক্সটাতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, তাহলে পিএক্স মানে এরকম এক্স অক্ষ বরাবর, এক মিনিট, পিএক্স মানে এই এক্স অক্ষ বরাবর ওর এটা। এবার এদের ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং মানে কি, যে এই জিনিসটা এখানে ওভারল্যাপ করে যাবে, মানে এই যে ইলেকট্রনের ডেন্সিটি আছে আর এটা ওভারল্যাপ করবে, মানে এরকম হবে এটা স্যার, এই ধরো, আর এখানে হয়ে যাবে ওভারল্যাপিং, ঠিক আছে। তাহলে এইভাবে করে একটা বন্ধন তৈরি হয়, বোঝা গেছে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এই যে ওভারল্যাপিংটা, ঠিক আছে, কিভাবে হতে পারে সেটার উপরে আমরা বন্ধনগুলো আলাদা আলাদা করে মানে ক্লাসিফাই করব। কি কি ক্লাসিফাই করব? এক নাম্বার হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে, সিগমা বন্ধন। আর দুই নাম্বার হচ্ছে পাই বন্ধন, সিগমা বন্ধন আর পাই বন্ধন, সিগমা বন্ড আর হচ্ছে পাই বন্ড। সিগমা বন্ডটা কি? সিগমা বন্ড হচ্ছে যখন এই যে ওভারল্যাপিংটা, ঠিক আছে, তাদের অক্ষ বরাবর হয়। কি বললাম, যে অভিলেপনটা, ওভারল্যাপিং, ওভারল্যাপিংটা অক্ষ বরাবর যদি হয়, তখন সিগমা বন্ড ফর্ম হয়। মানে তখন যে বন্ডটা ফর্ম হয় সেটাকে আমরা সিগমা বন্ড বলি। যেমন এক্সাম্পল কি, সেটাকে সিগমা বন্ড বলছি, ঠিক আছে। আমি ছবি বানাচ্ছি তাহলে বুঝতে পারবে। অক্ষ বরাবর হলে, সাপোজ ধরো আমি বলছি ফ্লুরিন, ঠিক আছে, ফ্লুরিন F2, তাহলে F2-র ক্ষেত্রে কি হয়, যে এফ আর এফটা বন্ডিং করে, তাহলে এই বন্ডটাকে সিগমা বন্ড বলবো। এবার কেন সিগমা বন্ড বলবো এটা বুঝো। তাহলে F2-র যদি দেখো, তাহলে এর সব থেকে বাইরে যে ইলেকট্রনটা থাকে, অযুগ্ম ইলেকট্রনটা, সেটা পিএক্স অরবিটালে থাকে, ঠিক আছে, ইলেকট্রনটা পিএক্স অরবিটালে আছে। আর পিএক্স অরবিটালে আছে মানে পিএক্সটা কীরকম হয় আমরা বুঝতে পারছি, মানে জানো তুমি এখন, পিএক্সটা তোমার এরকম হয়, এক্স অক্ষ বরাবর, ডাম্বল শেপ হবে, এরকম হবে, ঠিক আছে, এটা এক্স এক্সিস। তাহলে এটা একটা ফ্লুরিনের জন্য হলো পিএক্স, 2px অ্যাকচুয়ালি, 2 নাম্বার কক্ষের পিএক্সে আছে। আর একটা ধরো আমি নিলাম এটার ক্ষেত্রে, কারণ F2-তে দুটো এফ আছে না, তাহলে একটা এফ এর জন্য ওটা হলো সেম। সিমিলারলি আর একটা নিব, এটা অন্য ফ্লুরিনটা। এবার এদের মধ্যে হবে কি বন্ডিং, ঠিক আছে, এটা এক্স এক্সিস। এদের মধ্যে বন্ডিং হবে মানে কি, ওভারল্যাপিং হবে। তো ওভারল্যাপিং হওয়ার পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম, যে এটা তো এটা ছিল, এটা কি হয়ে যাবে, এটা অ্যাট্রাক্ট মানে এইদিকে এর উপরে ওভারল্যাপ করে যাবে এরকম করে, বোঝা গেছে। তাহলে এই যে ওভারল্যাপ হয়ে গেল না, তাহলে এই ওভারল্যাপিংটা যে হলো সেইটা একটা অক্ষ বরাবর হলো, তাই না, এক্সিএল। তাহলে যদি এরকম অক্ষ বরাবর ওভারল্যাপিংটা হয়, তাহলে এখানে যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি সিগমা বন্ডিং, ঠিক আছে, সিগমা বন্ধন। কিন্তু এটা কোন কোন সিগমা বন্ধন, দুটোই পি অরবিটালে আছে, পি কক্ষকে, তো এই জন্য এটাকে আমরা বলবো পিপি সিগমা বন্ড, ঠিক আছে, পিপি সিগমা বন্ড, পি পি সিগমা বন্ড বন্ধন। পিপি সিগমা বন্ধন মানে কি, যে কোন কোন অরবিটালের মধ্যে অভিলেপনটা হয়েছে, ওভারল্যাপিংটা হয়েছে, ঠিক আছে। এটা তো হলো, তাহলে এটা সিগমা বন্ধন হলো।
আচ্ছা, সিগমা বন্ধনটা তোমার তাহলে একটা অক্ষ বরাবর হবে, রাইট? আচ্ছা, তাহলে এস এস সিগমা বন্ধনও হতে পারে কি? এটা পিপি তো, তাহলে এস এসও হতে পারে কি? ইয়াস, এস এসও হতে পারে যদি এরকম হয় যে দুটো এসি আছে, এস মানে স্ফেরিক্যাল হয়, তাহলে দুটো এসির মধ্যে যদি ওভারল্যাপিং হয় এরকম, তাহলে এটা এস এস সিগমা বন্ড হবে। তাহলে পিপি হতে পারে, এস এস হতে পারে, ঠিক আছে? তারপরে একটা হচ্ছে sp3, এখন আইবিডাইজেশনেরটা বলছি না আপাতত। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে এখানে স্ট্রংনেসটা কার বেশি হবে? এই এস এস সিগমা বন্ডার স্ট্রংনেস বেশি হবে না পিপি সিগমা বন্ডার স্ট্রংনেস বেশি হবে? তো অ্যান্সার হচ্ছে পিপিটার বেশি হবে, পিপিটার বেশি হবে, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে মানে এখানে যে ওভারল্যাপিংটা হচ্ছে না, এই ওভারল্যাপিংটা এর বিস্তারটা কম হয় এখানকার ওভারল্যাপিংয়ের তুলনায়। এবার বেশি যদি বিস্তার হয় এখানে, তাহলে এই নিউক্লিয়াসগুলো যে আছে, এর নিউক্লিয়াসটা আছে, এটা ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করবে ভেতরের দিকে। বেশি আকর্ষণ করলে এটা একটু দৃঢ় হয়, ঠিক আছে? মানে তোমার এরিয়া অফ ওভারল্যাপিংটা দেখতে হবে, এরিয়া অফ ওভারল্যাপিং, ঠিক আছে? মানে এই যে ওভারল্যাপ হচ্ছে না, তাহলে ওভারল্যাপের এরিয়াটা দেখো কোনটার বেশি, যেটা বেশি ওভারল্যাপ এরিয়া হবে সেটার মানে দৃঢ় বেশি হবে। তো এই দুটোর ক্ষেত্রে যদি দেখি তাহলে এস এস এর ওভারল্যাপিংটা কম এরিয়া জুড়ে হয়, আর পিপি এর ওভারল্যাপিংটা বেশি, অভিলেপনটা। তো এই জন্য আমরা বলি যে পিপি এর এটা বেশি স্ট্রং হয় এস এস এর তুলনায়, ঠিক আছে? এটা তো তোমার হলো সিগমা বন্ডের ব্যাপার। আর একটা হচ্ছে পাই বন্ড, যেটা আমরা বলছিলাম। তাহলে এটা দেখো হেড টু হেড, হেড অন হেড আর কি, মানে এখানে যে ওভারল্যাপিংটা হচ্ছে হেড অন হেড হচ্ছে, তাই না? হুম। মানে এর মাথাটা এর মাথার সাথে টক্কর করে দিয়েছে এরকম। কিন্তু যদি সাইড বাই সাইড ওভারল্যাপিং হয়, মানে এরকম যদি হতে পারে না, সাইড বাই সাইড ওভারল্যাপিং, কিরকম ওটা? কি কিভাবে? ওটা ওটা কিরকম? সাপোজ ধরো এরকম হতে পারে তো কখনো যে এটা ধরো জেড, ঠিক আছে, পি জেড ধরে নাও, আর অন্য একটা যে পরমাণু আছে তারও একটা পি জেড আছে ধরো, ঠিক আছে, তারও একটা পি জেড আছে, কিন্তু ওরা এই ওটাও এর সাথে প্যারালাল, অক্ষগুলো প্যারালাল। এই অক্ষ, এর অক্ষটা আর এই অক্ষটা প্যারালাল, ঠিক আছে? এই জেডটা আর এই জেডটা প্যারালাল, তাহলে এখানেও তো বন্ধন হয়েছে না, এখানেও বন্ধন হয়েছে। তাহলে এই বন্ধনগুলো আর এই বন্ধনগুলোর মধ্যে ডিফারেন্স তো আছে। এখানে কি এক্সিস বরাবর হচ্ছিল, আর এখানে সাইড বাই সাইড হচ্ছে। যখন সাইড বাই সাইড বন্ধন হয় সেটাকে আমরা বলি পাই বন্ড, পাই বন্ডিং, পাই বন্ডস, ঠিক আছে? মানে পাশাপাশি অভিলেপনের ফলে এটা উৎপন্ন হয়, ঠিক আছে? হুম। ঠিক আছে। আচ্ছা, এরকম যদি হয়, এটা একটা পাই বন্ড হলো, আর একটা পাই বন্ড, একটা মৌলে যদি আরো একটা পাই বন্ড হয়, তাহলে এটা জেড অক্ষ বরাবর হলো, তাহলে অন্যটা এক্স অক্ষ বরাবর হবে না হলে ওয়াই অক্ষ বরাবর হবে, ঠিক কি না? মানে এটা জেড অক্ষ বরাবর একটা পাই বন্ড হলো, তাহলে আর জেড অক্ষ বরাবর তো আর পাই বন্ড হবে না। তাহলে অন্য যদি আরো পাই বন্ড হতে হয়, তাহলে নিশ্চয়ই ওটা এক্স অক্ষ বরাবর হবে, এরকম করে, না হলে ওয়াই অক্ষ বরাবর হতে পারে কি? তাহলে আমি এটা বলছি, যদি দুটো পাই বন্ড হয় তাহলে নিশ্চয়ই ওই পাই বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে?
যদি দুটো পাই বন্ড হয় তাহলে দুটো পাই বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হচ্ছে না? কারণ একটা জেড অক্ষ বরাবর, কারণ ম্যাক্সিমাম তিনটা এক্সিস হয়। আমরা যদি দেখি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কটা এক্সিস? তিনটা না? হ্যাঁ। তাহলে আমি বলছি এইদিকে জেড অক্ষ বরাবর একটা বন্ড হলো, তাহলে অন্য আরেকটা পয়েন্ট কোন দিকে হবে? আইদার এক্স এক্সিস বরাবর হবে, না হলে ওয়াই এক্সিস বরাবর হবে। তো যে এক্সিস বরাবরই হোক না কেন, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। এর মানে দুটো পাই বন্ডের মধ্যে যে কোণটা, সেটা হয় 90 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। আর এই পাই বন্ডটা যেটা হয় সেটা উইক হয়। উইক হয় কার কম্প্যারিজনে? সিগমা বন্ডের কম্প্যারিজনে। ঠিক আছে? মানে আমি কেন? যদি তার কারণ এখানে ওভারল্যাপটা দেখো না, এইভাবে হয়েছে না, এই যে কেন্দ্রটা, কেন্দ্রটা এর আকর্ষণ বেশি করবে, এখানে কেন্দ্রটা আকর্ষণ করবে না অত। মানে এই কেন্দ্রটা নিজেকেই রিপিল করবে না। বুঝতে পেরেছো? এক নাম্বার হচ্ছে ও এখানে হেড টু হেড তোমার ওভারল্যাপিং হয়েছে, তো এখানে কেন্দ্রটা এই ইলেকট্রন পেয়ারগুলোকে বেশি আকর্ষণ করবে। আর এখানে কেন্দ্রটাই নিজে কাছাকাছি চলে আসবে, তো কেন্দ্রগুলো নিজে পজিটিভ চার্জ না নিজে, তো ওগুলো তো কি হবে? রিপিল করবে নিজেকে। তো এখানে এটা অতটা স্ট্রং বন্ড হয় না, পাই বন্ডটা। ঠিক আছে? আর ওভারল্যাপিংও কম হয় না, সাইড বাই সাইড হয়েছে, একটু করে ওভারল্যাপ হয়েছে, এখানে তো বেশি ওভারল্যাপিংটা হয়েছে। অভিলেপনে এরিয়াটাও দেখতে হবে। তারপরে এখানে আকর্ষণ বল যে কাজ করে, যে নিউক্লিয়াসটা আর ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বলটা, সেটাও এখানে কম কাজ করে পাই বন্ডে। নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বলটা এখানে ডমিনেট করে বেশি একটু, আকর্ষণ বলটাও। তো এই জন্য এখানে একটু উইক হয় এটা। ঠিক আছে? এবার শোনো, পাই বন্ড উইক, তাই না? মানে সিগমা বন্ড হচ্ছে স্ট্রং আর পাইটা হচ্ছে দুর্বল। তাহলে তুমি আমাকে বলো, একটা বন্ধন হতে গেলে আগে স্ট্রংটা হবে না আগে উইকটা হবে? উইকটা। আগে উইকটাই হবে, মানে কাছেই আসবে না তো উইকটা হবে কিভাবে? আগে স্ট্রংটা হবে না। স্ট্রংটা হওয়া মানে ওই মলিকিউল, মানে ওই মলিকিউলটা অ্যাটমগুলোকে ধরে রেখেছে, তারপরে তো উইক হবে। আর পরে দূরে দূরে থাকে কি কোনো হবে মানে বন্ধন? আগে তো ধরে রাখতে হবে না দুটো অ্যাটমকে, তারপরে তো উইক বন্ডিংটা হবে। তাহলে আগে হুম। স্ট্রংটা হবে, তাই না? মানে আমি এটা বলছি, ধরো একটা লোক এটা আছে, একটা লোক এটা আছে, এদের যদি কাছেই না আনা হয় তাহলে এদের মধ্যে বন্ধুত্বই হবে না, না? তো আগে তো কাছে আসতে হবে, তারপরে তো বন্ধুত্ব হবে। তো এই জন্য স্ট্রংটা আগে হবে। যখন স্ট্রংটা হয়ে গেল, কাছে চলে আসলো, তারপরে উইকগুলো হবে বন্ধুত্ব। বোঝা গেছে কি? হুম। এর মানে আগে পাই সিগমা বন্ড হবে না পাই বন্ড হবে তাহলে? সিগমা। ইয়েস, আগে সিগমা বন্ডই হয়। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিগমা বন্ড। আর সিগমা বন্ড হয়ে গেলে তারপরেও যদি আরো বন্ডের দরকার পড়ে, তাহলে হবে পাই বন্ড। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম তো তিনটা বন্ড হতে পারে, রাইট? আর সিগমা বন্ড একটাই হবে। সিগমা বন্ড একটাই হবে। কেন? কারণ এটা তো হেড টু হেড না, একটা অক্ষ বরাবর, তাহলে একটা অক্ষ বরাবর তো একটাই বন্ড হতে পারে। যেহেতু সিগমা বন্ডটা অক্ষ বরাবর, তাহলে একটা অক্ষ বরাবর কটা বন্ড হবে? একটাই হবে না? একবার এই জায়গাটাই তো অ্যাভেলেবেল আছে, তাহলে সিগমা বন্ড কটা হবে? একটাই হবে। তাহলে পাই বন্ড ম্যাক্সিমাম কটা হতে পারে? ম্যাক্সিমাম দুটো হতে পারে। টোটাল তিনটা বন্ড যেহেতু, তাহলে পাই বন্ড ম্যাক্সিমাম দুটা হতে পারে। এর মানে কোনো একটা মলিকিউলে, কোনো একটা অণুতে যদি একটাই বন্ড থাকে, ধরো হাইড্রোজেন আর হাইড্রোজেন একটাই বন্ড আছে, তাহলে এটা কোন ধরনের বন্ড হবে? সিগমা হবে না পাই হবে? সিগমা। অবশ্যই সিগমা হবে। কিন্তু ধরো সাপোজ কার্বন আর কার্বন একটাই বন্ড আছে, তাহলে কোন ধরনের বন্ড হবে? সিগমা না পাই? তাও সিগমা।
এটাও সিগমা হবে। কিন্তু সাপোজ ধরো কার্বন কার্বন তো ডবল বন্ড করে, তো তখন কি হবে? তাহলেও সিগমা। তো দুটোই কি সিগমা? সিগমা তো একটাই হতে পারে ম্যাক্সিমাম। তাহলে এক্ষেত্রে একটা হবে সিগমা আর একটা হবে পাই। বোঝা গেছে? হুম। কিন্তু যদি এরকম হয় ট্রিপল বন্ড তো করে কার্বন কার্বন, তাহলে এই ক্ষেত্রে কি হবে? বলো বলো বলো। একটা তাহলে সিগমাই হবে, সিগমা একটাই হবে সব সময়, বাকি দুটো হবে পাই। ও। বললাম না, এর মানে পাই ম্যাক্সিমাম দুটো হতে পারে, ওটাই তো বলেছি এখানে। পাই ম্যাক্সিমাম দুটো আর সিগমা একটাই হবে। আর যদি একটাই হয় তাহলে ওটা সিগমাই হবে। দুটো হলে একটা সিগমা একটা পাই, আর তিনটা হলে একটা সিগমা দুটো পাই। বোঝা গেছে? হুম। তো এগুলো ছিল তোমার সিগমা বন্ড আর পাই বন্ড, এই জিনিসটা। তাহলে সিগমা আমি কয়েকটা পয়েন্ট বলছি যেটা মনে রাখবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সিগমা যেটা যে হয় সিগমা বন্ডটা, সেটা হচ্ছে হেড অন ওভারল্যাপিং হয়। হেড অন ওভারল্যাপিং মানে সামনাসামনি, ঠিক আছে? আর পাইটা কি হয়? সাইড সাইড, সাইড বাই সাইড, পাশাপাশি, ঠিক আছে? হুম। আর আগে সিগমা বন্ডটা করবে ফার্স্ট, আর যদি তারপরেও দরকার পড়ে তাহলে পাই বন্ড আসবে সেকেন্ড টাইমে। এর মানে যদি সিগমা বন্ড না থাকে তাহলে পাই বন্ডও থাকবে না। আর যদি একটাই বন্ড থাকে তাহলে ওটা সিগমা বন্ডই হবে, পাই বন্ড হবে না। যদি বন্ড দুটো থাকে তাহলে একটা সিগমা হবে আর একটা পাই হবে। তিনটা থাকলে বন্ড একটা সিগমা হবে আর দুটো পাই হবে, ঠিক আছে? এর মানে তিনটা পাই বন্ড হতেই পারে না, কারণ একটা সিগমা তো হতেই হবে, তাহলে তিনটা পাই কিভাবে হবে? কারণ অক্ষ তো তিনটাই অক্ষ না, অক্ষ তিনটাই অক্ষ। তাহলে তিনটাই অক্ষ, সাপোজ ধরো এক্স এক্সিস বরাবর, মানে এই এক্স এক্সিস বরাবর সাপোজ ধরো তোমার এই বন্ডটা হয়ে গেছে সিগমা বন্ডটা, তাহলে বাকি যে প্যারালাল বন্ডগুলো হবে তো সেইগুলো তোমার নিশ্চয়ই তাহলে বাকি দুটো এক্সিস অ্যাভেলেবেল আছে, তাহলে দুটোই ম্যাক্সিমাম, ঠিক আছে? এর মানে পাই দুটো ম্যাক্সিমাম আর সিগমা একটাই হবে। আর যদি বলি আমি দুটো পাই এর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে ধরো এই এই ওয়াই এক্সিস বরাবর আর জেড এক্সিস বরাবর দুটো পাই হয়েছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর সিগমা বন্ড যখন হচ্ছে, সিগমা বন্ড ধরো এরকম হচ্ছে, একটা এরকম, এটা একটা সিগমা বন্ড হলো অক্ষ বরাবর। তো এই যে সিগমা বন্ড হলো, তাহলে তুমি এটাকে যদি ফিক্সড রেখে এটাকে ঘোরাতে চাও, মানে এটাকে ফিক্সড রেখে এটাকে যদি এইভাবে ঘোরাতে চাও ঘোরানো যাবে, ঠিক আছে? কিন্তু যখন পাই বন্ড হচ্ছে, পাই বন্ড এরকম, তো তখন কিন্তু তুমি একটাকে ফিক্সড রেখে অন্যটাকে ঘোরাতে পারবে না। মানে এটাকে ফিক্সড রেখে তুমি ধরো এটাকে আমি যদি ঘোরাতে চাই এরকম করে, তাহলে ঘোরাতে পারবে না, না হলে পাই বন্ডটাই ভেঙে যাবে যখনই ঘোরাতে যাবে, ঠিক আছে? এর মানে পাই বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু দুটির একটিকে স্থির রেখে অপরটি ঘোরানো সম্ভব নয়। সিগমা বন্ধনে যেটা সম্ভব আছে, কারণ এটা একটা অক্ষ বরাবর আছে, তো এটা ঘোরানো যাবে। তাহলে আশা করি সিগমা বন্ধন আর পাই বন্ধনটা বোঝা গেছে। আর এরপরে আমরা, তুমি এটা একটু মাথা ঘামাও 1 মিনিট, তারপরে আমরা আরও এর নতুন টপিক শুরু করব। আমি কি বলছিলাম যে ভ্যালেন্স বন্ড থিওরি যেটা ছিল সেই অনুযায়ী কি, যে
বিশুদ্ধ পারমাণবিক কক্ষক গুলির অভিলেপনের পরে কি হয়, মানে বিশুদ্ধ পারমাণবিক কক্ষক মানে হচ্ছে যে যেমন ধরো হাইড্রোজেন যদি বলি, তাহলে হাইড্রোজেনে কি 1s, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এটা 1s, এটা ওর পারমাণবিক কক্ষক, ঠিক আছে। বা ক্লোরিন যদি বলি, তাহলে ক্লোরিন মানে 17, তো 17 মানে 2 + 8 10 আর 7 মানে 3-তে যাচ্ছে, 3-তে 3p, 7 মানে হচ্ছে 3s আর 3p, 3pতে 5টা আছে, তাহলে 3p যদি দেখি এরকম 3px py pz, তাহলে এখানে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, তাহলে কটা অযুগ্ম ইলেকট্রন আছে ক্লোরিনে? একটাই না, হুম, তো একটা। একটাই একটাই অযুগ্ম ইলেকট্রন আছে। এর মানে এর যে বিশুদ্ধ পারমাণবিক কক্ষক আছে, এটা বিশুদ্ধ পারমাণবিক কক্ষক, ঠিক আছে, নর্মালি যেটা আমরা পড়েছি এতদিন ধরে। তো এদের যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে সেইগুলোর অভিলেপন ধারাই, মানে সেগুলোর ওভারল্যাপ করে ওরা কি করে, যে তোমার সমযোজী বন্ধন করে, মানে ক্লোরিন Cl2 যদি দেখি, তাহলে Cl2তে এই ইলেকট্রনটা মানে এই কক্ষকটা আর মানে এর একটা ক্লোরিনের এই কক্ষকটা আর অন্য ক্লোরিনের এই কক্ষকটা মিলে এরা কি করবে, একটা সিগমা বন্ধন তৈরি করবে। তো এটা বলছিল কে, ব্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে। তো এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এটা তোমার সবগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা করতেই পারে না, যেমন H2 Cl2 HCl, এদের ক্ষেত্রে তো এটা ব্যাখ্যা করতে পারে, ব্যালেন্স বন্ড থিওরিটা এগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে। কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরিটা যদি আমি অন্যগুলো যৌগ নিই, যেমন ধরো H2O যদি নিই, ঠিক আছে, বা মিথেন নিই বা অ্যামোনিয়া নিই, তাহলে এখানে যদি আমরা এই কনসেপ্টটা লাগাই যে অযুগ্ম বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের অযুগ্ম ইলেকট্রনটা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, আর যাদের ঘূর্ণনটা আলাদা হবে স্পিনটা, তো সেইটা কিন্তু এইগুলোর ক্ষেত্রে করলে হচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। তো তখন কি দরকার পড়লো, তখন আমাদের যেটা দরকার পড়লো সেটা হচ্ছে হাইব্রিড কক্ষকগুলোর দরকার পড়লো, হাইব্রিড, ঠিক আছে। তো হাইব্রিড কক্ষকটা কি ওটা আমি বলছি। হাইব্রিড কক্ষক কের দরকার পড়লো, ঠিক আছে, কেন দরকার পড়লো, কারণ ভ্যালেন্স বন্ড থিওরি যে বলছিল যে বিশুদ্ধ কক্ষকগুলোর অযুগ্ম ইলেকট্রনটা তোমার হচ্ছে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, তো সেইটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো তখন আমাদের কনসেপ্ট নিয়ে আসতে হলো হাইব্রিড কক্ষকের। তো হাইব্রিড কক্ষকটা কি, এটা আমাদের একটু আলোচনা করা যাক, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল নিই, তারপরে আমি বলছি। সাপোজ ধরো আমি কার্বন নিচ্ছি, তো কার্বন যদি নিই, তাহলে কার্বনের টোটাল কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাই তো। তো 6টা ইলেকট্রন কিভাবে থাকে, 1s2 2s2 2p2, তাই তো। এর মানে সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 4। পি এর তো 3টা কক্ষক হয়, তো সব থেকে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, বোঝা গেছে। তো এইটা হচ্ছে তোমার, এইভাবে যদি আমি লিখি, এটা হচ্ছে বিশুদ্ধ কক্ষক, মানে বা গ্রাউন্ড স্টেট বলতে পারি, এটা হচ্ছে বিশুদ্ধ কক্ষক, এটাকে আমরা গ্রাউন্ড স্টেটও বলতে পারি, ভূমি স্তর। কিন্তু যখন কার্বনটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কি বললাম, যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তো তখন ও এনার্জি অ্যাবজর্ব করে, কি করে,
মানে রাসায়নিক বিক্রিয়া যখন অংশগ্রহণ করে করার সময় কি করে, শক্তি শোষণ করে, শক্তি। তো শক্তি শোষণ করলে ও এক্সাইটেড স্টেটে যায়, তাই না? এক্সাইটেড স্টেটে। আচ্ছা, এক্সাইটেড স্টেটে যায় মানে কি, যে এখানে যেটা পেয়ার্ড ইলেকট্রন ছিল, একটা একটা আপ ডাউন এরো হবে, এখানে দুটোই আপ তো হবে না, না? এরকম এক্সাইটেড স্টেটে যাওয়া মানে কি, যে এখানে দুটো ছিল না, এক জোড়া ছিল ইলেকট্রন 2s এ, তো ওখানকার একটা ইলেকট্রন এই যে ফাঁকা জায়গাটা আছে না, তাহলে এটা হাই এনার্জি স্টেট, তো এই ফাঁকা জায়গাটায় চলে যাবে, মানে এক্সাইটেড স্টেটে। তাহলে এইটাকে আমি আবার লিখছি এই জিনিসটাকে, তো তখন এইটা হয়ে যাবে যে 1s 2s 2p লিখছি, তাহলে 1s এ তো দুটোই থাকবে, এখানকারও একটা আমাকে আপ ডাউন করে লেখা উচিত। 2s এ আগে ছিল দুইটা, এখন একটাই থাকবে, আর যেটা ফাঁকা জায়গা ছিল না এর উপরে কক্ষকে, তো সেখানে ওই ইলেকট্রনটা চলে যাবে। বোঝা গেছে? চলে গেল। হুম। এটা কখন গেল, যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছিল, মানে এক্সাইটেড স্টেটে যখন ও এনার্জি তোমার অ্যাবজর্ব করলো, ঠিক আছে? এবার কি হয়, কি হতে পারে, এই যে এক্সাইটেড স্টেটে চলে গেল, এখন প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন আছে, এটা ছাড়ো, সব থেকে বাইরের কক্ষে, মানে যোজন কক্ষে প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন আছে, এর মানে আনপেয়ার্ড অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা হলো, এখন 4টা হলো। তো 4টা হলো মানে কার্বনের যোজ্যতা কত, এখন 4, তাই না? আর এই আমরা দেখছি না যে কার্বনের যোজ্যতা 4ই হয়, কার্বন 4টা হাইড্রোজেনের সাথে বন্ডিং করে। তাহলে এটা কখন হয়, যখন এক্সাইটেড স্টেটে থাকে। আর না হলে তো এমনি বাইরে দুটোই নর্মাল স্টেটে, গ্রাউন্ড স্টেটে তো বাইরে দুটোই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে সেই ক্ষেত্রে যোজ্যতা 2 হওয়ার কথা। আর যোজ্যতা 2 হয়ও কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে, কিন্তু বাকি অন্যগুলোর সময় CO2 এর ক্ষেত্রে তো কার্বনের যোজ্যতা 4 হয়, বা CH4 এর ক্ষেত্রে কার্বনের যোজ্যতা 4 হয়। তো এটা কেন হয়, তখন ও শক্তি শোষণ করে নেয়, শোষণ করে একটা ইলেকট্রন এখানে চলে যায়, এটা তো ঘটনা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে কি হতে পারে, যে এই পুরো জিনিসটা মিলে, বোঝা গেছে? এখন কি, এখন এইভাবে আলাদা আলাদা অবস্থায় আছে, মানে এর এনার্জি কম আর এর এনার্জি বেশি। ওয়েট ওয়েট, শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছিলাম কি, যে আমি বলছিলাম যে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তো তখন শক্তি শোষণ করে এক্সাইটেড স্টেটে যায়, এই 2s এর ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যায়। তো এক্সাইটেড স্টেটে গেল, ভালো ব্যাপার। তো এখানে যদি আমরা দেখি, তাহলে এর এই কক্ষকটার 2s কক্ষকটার এনার্জি কম, তাই তো? 2p কক্ষকটার এনার্জি বেশি, মানে এই কক্ষকটার এনার্জি শক্তি কম আর এর শক্তি বেশি, ঠিক আছে? কিন্তু কি হতে পারে, যে এরা এই সবগুলো মিলে একটা নতুন কক্ষক গঠন করতে পারে, মানে এরকম, যে এইগুলো একটা আলাদাই কক্ষক তৈরি করলো, যেটা গ্রাউন্ড স্টেটে পসিবল ছিল না। এখানে একটা আলাদাই কক্ষক তৈরি করতে পারে, যেখানে 4টাই ইলেকট্রন আপ স্টেটে আছে, আর এখন তাহলে এটা 1s, ঠিক আছে? আর এখানে 4টাই ইলেকট্রন আছে, আর 4টাই ফিল্ড আছে, আর পুরোটা মিলে একটাই কক্ষক,
বোঝা গেছে? পুরোটা মিলে একটাই কক্ষক। এর মানে এখন সবগুলো ইলেকট্রনের এনার্জি সমান, মানে নিজেদের মধ্যে এনার্জিটা বেটে নিবে ওরা, প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি শক্তিটা কি করবে, সমান হয়ে যাবে এখন। তাহলে এই যে নতুন একটা কক্ষক তৈরি হতে পারে কখনো কখনো বা তৈরি হয়, তো সেই জিনিসটাকে আমরা বলি হাইব্রিড কক্ষক। কি বলি? হাইব্রিড কক্ষক। তাহলে বিশুদ্ধ কক্ষক আর হাইব্রিড কক্ষকের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? বিশুদ্ধ কক্ষকে যেমন কি তোমার পিএ 3টা ছিল, এখানে পেয়ার আকারে ছিল, কিন্তু হাইব্রিড কক্ষকে ওরকম কোনো ব্যাপার নেই। আর এখানে 2s আর 2p এর মধ্যে শক্তির পার্থক্য ছিল, এখানে সবগুলো ইলেকট্রনের শক্তি সমান হয়ে গেল। এবার পয়েন্ট হচ্ছে এই হাইব্রিড কক্ষকটার নাম কি দিব, নাম কি দিব? তো তুমি আমাকে বলো, এই যে হাইব্রিড কক্ষকটা তৈরি হলো, এখানে এস কক্ষকের কটা ইলেকট্রন ছিল? মানে এস কক্ষকে একটা ইলেকট্রন ছিল না, এর মানে একটা এস হলো। আর পিতে কটা ইলেকট্রন মিলে তৈরি হয়েছে? পি পি কটা কক্ষক মিলে তৈরি হয়েছে? এস এর একটা মিলে আর পি এর 3টা মিলে এই পুরোটা তৈরি হয়েছে। তো হুম। তাহলে এই কক্ষকটা আমরা নাম দিব sp3, sp3 হাইব্রিড অরবিটাল। ঠিক আছে? তো এই জন্য এই যে প্রসেসটা, এই যে প্রসেসটা হলো না, এখান থেকে এই যে কক্ষক, একটা নতুন হাইব্রিড কক্ষকের তৈরি হওয়ার যে প্রসেস পদ্ধতিটা, ওটাকে বলে sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন। তো sp3 হাইব্রিডাইজেশন মানে কখনো যদি শুনো তাহলে এটা বুঝবে যে এস কক্ষকে একটা আর পি কক্ষকের 3টা নিয়ে ওই কক্ষকটা তৈরি হয়েছে। বোঝা গেছে? sp3 হাইব্রিডাইজেশনটা বোঝা গেছে? আর এদের শক্তিটা সমান হবে সবগুলোর ক্ষেত্রে। ওকে। আচ্ছা, এবার এই যে এখানে 4টা ইলেকট্রন আছে, তো ওই ইলেকট্রনগুলো এইভাবে ওরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে না, যাতে ওদের মধ্যে বিকর্ষণ বলটা কম হয় সব থেকে। মানে এই 4টা ইলেকট্রন যে আছে, ওই 4টা ইলেকট্রন এইভাবে মানে ওরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে যাতে ওদের মধ্যে বিকর্ষণ বলটা কম হয়, মানে মিনিমাম এনার্জি স্টেটে থাকে। তো ওটা কিভাবে, মানে কত অ্যাঙ্গেলে ওরা বিকর্ষণ হয়? তাহলে ওটা যদি হয়, এটা এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো কি হয়েছিল, 2s এর একটা, 2s মানে এরকম একটা গোল স্ফেরিক্যাল ওর কক্ষকটা, আর 2px এর এরকম, 2py এর এরকম, 2pz এর এরকম। এবার যখন sp3 সংকরায়ন হলো, মানে এরকম যখন একটাই কক্ষক তৈরি হলো, একটাই কক্ষক, তাহলে সংকরায়নে পরে কি রকম তৈরি হবে? তাহলে ওটা হবে এরকম তৈরি, মানে 4টি, এখানে এই যে বলছে 4টি sp3 সংকরায়ন সংকর কক্ষক, তাহলে ওটা কিরকম তৈরি হবে? এইরকম, মানে এইরকম। তারপরে বাকিগুলো, বাকিগুলো হচ্ছে এরকম করে অ্যাঙ্গেল করবে, মানে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে বন্ধন কোণটা, সেটা হচ্ছে 109°28'। এটাই কেন হলো? কারণ এই অ্যাঙ্গেলে যদি থাকে এই ইলেকট্রনগুলো, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বলটা কম হবে। আচ্ছা, এটা যদি 109 থেকে আমি কমিয়ে দিতাম, সাপোজ এরকম করে দিতাম, তাহলে এই ইলেকট্রনটা আর ইলেকট্রনটা বেশি বিকর্ষণ করতো না? মানে সাপোজ 109 না করে আমি ধরো 40 করে দিতাম এই অ্যাঙ্গেলটা, তাহলে এই যে ইলেকট্রনটা আর এই ইলেকট্রনগুলো বেশি নিজেকে বিকর্ষণ করতো, তাহলে সেক্ষেত্রে স্টেবল থাকতো না, স্থিত থাকতো না। এই জন্য একটা পার্টিকুলার কোণ করে ওরা থাকে, যাতে ওদের মধ্যে স্টেবিলিটিটা বজায় থাকে। ঠিক আছে? অণুটা কি হয়, এটা সুস্থিত হয়, আর এই এনার্জিটা, শক্তিটা মিনিমাম হয়। তো এই জন্য এখানে 109°28' তোমার হচ্ছে বন্ধন কোণ করেছে।
ঠিক আছে, যেমন sp3 সংকরায়নে। আচ্ছা, এটা কার হলো, এটা কার ক্ষেত্রে বলছিলাম, এটা খালি কার্বনের ক্ষেত্রে বলছিলাম, তাই না? এটা কার্বনের ক্ষেত্রে দেখলাম না আমরা। কার্বনের ক্ষেত্রে দেখলাম, এই যে হ্যাঁ তো কার্বনের ক্ষেত্রে দেখলাম। এইবার দেখো, এটা কার্বনের তাহলে 4টা ইলেকট্রন, মানে বাইরের যে sp3 হাইব্রিডাইজেশন হলো এরকম। এবার কি হতে পারে, এইগুলোর সাথে অভিলেপন হতে পারে, অভিলেপন হবে। যেমন যদি আমি বলি CH4, তাহলে কার্বনের তো 4টা পেয়ে গেছো তুমি, আর হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেনে একটা, তাহলে কি হবে, হাইড্রোজেনের একটা মানে গোল, হাইড্রোজেনে একটা মানে গোল না, 1s আছে, এসটা গোল হয়, স্ফেরিক্যাল। তাহলে এর সাথে যদি আমি হাইড্রোজেনগুলোকে মিলাই, মানে CH4টাকে মিলাই, তাহলে ওটা কীরকম হবে, কিচ্ছু এরকমই হবে যে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এর এখানে একটা হাইড্রোজেন ওভারল্যাপ হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেনের ওভারল্যাপ হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেনের ওভারল্যাপ হয়ে গেল। তাহলে এখন যে জিনিসটা তৈরি হলো নতুন, এটা তো সিটা, ঠিক আছে, এটা সিটা, আর এগুলো সবগুলো হাইড্রোজেনগুলো ওভারল্যাপ হয়ে গেছে, অভিলেপন হয়ে গেছে। তাহলে এটা এরকম তৈরি হলো না, যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে একটা ধরো সি এখানে আছে, আর উপরে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, এইভাবে একটা জিনিস হলো না, রাইট? আর এই অঙ্গ, এই যে কোণটা আছে, এই কোণটা, বা এখানে এইদিকে এই কোণটা যদি বলি, এটা কত হচ্ছে, 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে, বোঝা গেছে? তো এই এই যে স্ট্রাকচারটা, এটাই কোন ধরনের স্ট্রাকচার বলবো, তাহলে এগুলোকে আমরা বলি চতুস্তলকীয় গঠন। কি বলি? চতুস্তলকীয়। হুম, চতুস্তলকীয়, টেট না, চতুস্তলকীয়, ঠিক আছে, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, শুনছিলাম। টেট্রাহেড্রাল, 4টা তল আছে। মিথেনেই শুনবে, মিথেনের গঠনটা এরকম হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে কার্বনটা আছে, এটা এটা টেট্রাহেড্রাল, বাট এটা রেগুলার হবে। রেগুলার মানে কি? রেগুলার মানে সুষম। সুষম মানে কি? সুষম, সুষম মানে হচ্ছে যে এই যে বন্ধন দৈর্ঘ্যটা সবগুলো সেম, ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্যটা সবগুলো সেম, তাহলে এটা সুষম। আচ্ছা, তাহলে আমি যদি এবার একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা যদি ক্লোরিনকে নিয়ে আসতাম, সাপোজ ক্লোরিন, রাইট, ক্লোরিনকে, তাহলে ক্লোরিনের বাইরে তো একটা ফাঁকা জায়গা আছে, তাই না? ক্লোরিনের বাইরে একটা ইলেকট্রন থাকে। আমি কোথায় দেখাচ্ছিলাম ক্লোরিনটার, এই যে ক্লোরিনটার, ক্লোরিনেরও একটা অযুগ্ম ইলেকট্রন আছে, রাইট না? তো এইটা যে আছে, মানে একটা পি ইসে আছে, তো পি তো এরকম কক্ষকটা হয়, রাইট? তো এবার হবে কি, তাহলে ওখানে যে অভিলেপনটা হবে সেটা হবে এরকম। যদি আমি ক্লোরিনটা নিয়ে আসতাম, তাহলে এইভাবে অভিলেপনটা হতো এখানে। তো কি হতো, তখনও চতুস্তলকীয় স্ট্রাকচার হতো, বাট তখন কিন্তু সুষম আর হতো না, কারণ এখানে সবগুলো হাইড্রোজেন ছিল, একই ধরনের ছিল, তো সুষম হয়েছিল। এটাও চতুস্তলকীয় হবে, বাট বন্ডিং লেন্থটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এগুলোর বন্ডিং লেন্থ যা হবে, এখানে বন্ডিং লেন্থটা আলাদা হবে, বোঝা গেছে? মানে আমি এটা বলতে যাচ্ছি, CH4 যেটা, এটা চতুস্তলকীয় একটা স্ট্রাকচার দেয়, কিন্তু এটা সুষম রেগুলার হয়। কিন্তু CH3, একটা এইচের জায়গায় যদি Cl নিয়ে আসি, বা CH3Br নিয়ে আসি, CH3I নিয়ে আসি, যাই নিয়ে আসি না কেন, আয়োডোফর্ম, এটাকে আয়োডোফর্ম বলি, এটাকে ব্রোমোফর্ম, এটাকে ক্লোরোফর্ম বলি, ঠিক আছে, এটা CH3Br যদি হয়, তো এইগুলোর ক্ষেত্রে তোমার জ্যামিতিক স্ট্রাকচারটা সেমই হবে, চতুস্তলকীয় হবে, কিন্তু এটা সুষম হবে না, রেগুলার হবে না, ঠিক আছে। মানে হুম,
হ্যাঁ মানে এই লেন্থটা তো এক নম্বর সেম হবে না, প্লাস অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে সবগুলোর অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 8 মিনিট করে, 28 মিনিট করে। এখানে যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে ক্লোরিন, ব্রোমিন, বায়োডিন নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এই জিনিসটা যে আমি বলছিলাম ওটা এই ছবিটাতে দেওয়া আছে, এটাতে দেখো। এটা একটা চতুস্থলকীয় মিথেন অণুর স্ট্রাকচার দেখানো আছে। তাহলে কার্বনটা মাঝখানে আছে, আর চারদিকে চারটা হাইড্রোজেন আছে, আর 109 ডিগ্রি 28 মিনিট করে এগুলো অ্যাঙ্গেল। দেখো এটা 109 ডিগ্রি 28, এটাও 109 ডিগ্রি 28, এটা 109 ডিগ্রি 28, এটাও 109 ডিগ্রি, সবগুলো সেম অ্যাঙ্গেল এখানে, এই জন্য সুষমা বলছি। আচ্ছা, আর একটা জিনিস, এবার এইখানে এই যে বন্ধনগুলো, এই যে বন্ধনটা হলো, তাহলে এটা সিগমা বন্ধন না পাই বন্ধন? হেড অন হেড না, হেড অন ওভারল্যাপিংটা হয়েছে না, তাহলে এটা সিগমা না পাই? সিগমা। সিগমা। দেখো একটা কার্বনের সাথে হাইড্রোজেনের তো একটাই, তাহলে এটা সিগমা সবগুলো, এই জন্য কি লেখা আছে এখানে, সবগুলো সিগমাই লেখা আছে। তাহলে চারটা সিগমা বন্ধন আছে, চারটা সিগমা বন্ধন। এবার তুমি বলবে স্যার আপনি তো বলেছিলেন যে একটাই নাকি সিগমা বন্ধন হয়। হ্যাঁ, তো একটাই হয়েছে না, একটা হাইড্রোজেন আর কার্বনের সাথে একটাই তো হয়েছে, বাকি এটা এই সিগমাটা তো অন্য হাইড্রোজেনের সাথে হয়েছে। ঠিক আছে, তাহলে একটা অণুতে একটার বেশি সিগমা বন্ধন থাকতে পারে, কিন্তু দুটো পরমাণুর মধ্যে একটাই সিগমা বন্ধন থাকবে, আমি এটা বলতে যাচ্ছি। বোঝা গেছে? হুম। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা বলছি sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন কেন? কারণ এখানে একটা s কক্ষক আর তিনটা p কক্ষকের মিলে একটা হাইব্রিড কক্ষক তৈরি হয়েছিল। বোঝা গেছে? ঠিক আছে। হুম। আচ্ছা, এটা দেখো, এটা তো এই জিনিসটা দেখছো, এটা CH4 এর ক্ষেত্রে মানে মিথেনের ক্ষেত্রে। যদি আমি বলি C2H6, মানে এটা কি হলো, ইথেন। ইথেনের ক্ষেত্রে কিরকম হবে? তাহলে C2 মানে কি, দেখো C2 মানে কার্বন, আর কার্বনের মধ্যে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম, C2 মানে দুটো কার্বন আছে, এদের একটা বন্ধন, আর এখানে হাইড্রোজেন বন্ধনগুলো আমরা বলেছিলাম এইভাবে, তাই না? তাহলে এখানে এর মানে কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন হচ্ছে। দেখো কার্বনের টোটাল কটা ছিল, কার্বনের কটা কক্ষক ছিল, হাইব্রিড sp3 কক্ষক কটা ছিল? চারটা ছিল, তাই না? হ্যাঁ। কার্বনের sp3 কক্ষক চারটা ছিল, আমরা দেখলাম এখানে চারটা, 1 2 3 4। তো sp3 হুম। কক্ষক চারটা ছিল যে, তো এখানে কার্বন কার্বনের মধ্যে একটা অ্যাড হয়ে যাবে, এর মানে মানে এখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দাও, একটা কার্বন, এই কার্বনেরও, এই কার্বনটারও তো চারটা sp কক্ষক হবে, তার তার তুমি একটাকে নিয়ে নাও, মানে তার একটাকে এর সাথে করে দাও, আর বাকি যে চারটা আছে ওইটার, ওগুলোকে কি করো, এর হাইড্রোজেনের সাথে অ্যাড করে দাও। মানে ব্যাপারটা আমি এটার কথা বলছি, এরকম হবে ইথেন অণুটার যে এটা। যেমন দেখো খালি যদি এটা দেখি আমরা, তাহলে এটা কার্বনের একটা চতুস্থলকীয় গঠন না, কার্বনের sp3 হাইব্রিডাইজেশন, মানে ওর কক্ষকটা এটা, আর এইখানে অন্য কার্বনটার হাইব্রিডাইজেশন কক্ষকটা এটা, ঠিক কি না? এবার এই কার্বনটার চারটা কক্ষকের sp3 কক্ষকের একটা, আর এর চারটার মধ্যে একটা, এরা কি করেছে, ওভারল্যাপ করেছে হেড অন হেড, তাহলে এটা একটা সিগমা বন্ড। আর বাকি যে তিনটা পড়ে থাকলো, আর এর যে তিনটা পড়ে থাকলো, হাইড্রোজেনগুলোর সাথে ওভারল্যাপ করেছে, এখানে হাইড্রোজেনগুলোর সাথে ওভারল্যাপ করেছে হেড অন হেড, মানে এগুলো সিগমা। এর মানে এই যে জিনিসটা দেখিয়েছে। আচ্ছা এখানে তাহলে এটাও চতুস্থলকীয় স্ট্রাকচার, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট হবে। তো ওই জিনিসটা এখানে একটা দেখিয়েছে, দেখো কি হয়েছে, দুটো কার্বন আছে, তাহলে একটা এদের সিগমা বন্ড হলো, আর বাকি এখানে তোমার হাইড্রোজেনগুলো এইভাবে করে আছে।
এই যে অ্যাঙ্গেলটা এটা কত 109°28'। বোঝা গেছে? এর মানে এখানে কটা তোমার সিগমা বন্ড হচ্ছে, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় আর এটা 7টা সিগমা বন্ড হচ্ছে টোটাল। বোঝা গেছে? তাহলে এটাও একটা sp3 হাইব্রিডাইজেশন। এখানে ইথেনের গঠন বা মিথেনের গঠন আমরা sp3 হাইব্রিডাইজেশন দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি, যেটা কিন্তু আমরা ওই কি বলে যেন ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারতাম না এদের গঠনগুলো। বোঝা গেছে? হুম। আচ্ছা, এটা তুমি দেখো 30 সেকেন্ড, তারপরে আমরা sp2 হাইব্রিডাইজেশন পড়ছি। তুমি এটা বলো যে হাইব্রিডাইজেশনের দরকার কখন পড়ে, মানে বা হাইব্রিডাইজেশন হয় কখন, সব সময় কি হবে না শুধু রাসায়নিক বিক্রিয়া করার সময় যখন এক্সাইটেড স্টেটে যাবে তখন হবে? হুম। সব সময় এক্সাইটেড। এক্সাইটেড স্টেটে মানে রাসায়নিক বিক্রিয়া করার সময় সংকরায়নগুলো হয়, মানে হাইব্রিডাইজেশনটা ও নিজে নিজেই হবে না, ঠিক আছে? যখন রাসায়নিক বিক্রিয়া করবে তো কারোর সাথে মিলবে বা নিজেদের মধ্যেও বন্ডিং হতে পারে, তো সেই ক্ষেত্রেই খালি কি হবে, হাইব্রিডাইজেশনগুলো হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। থ্রি হাইব্রিডাইজেশনটা ভালো করে বুঝে নাও। এটা যদি বুঝে নাও তাহলে sp2 আর sp বাকিগুলো ইজিলি বলে বুঝে যাবে, মানে একই রকম আর কি। তো আমি কি বললাম যে sp3 হাইব্রিডাইজেশনে মানে ধরো কার্বন যদি দেখি তাহলে কার্বনে 6টা ইলেকট্রন, আর 6টার মধ্যে দুটো হচ্ছে 1s আর 2s দুটো, আর 2p দুটো। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে, গ্রাউন্ড স্টেটে কোনো হাইব্রিডাইজেশন হয়নি। এবার ধরো রাসায়নিক বিক্রিয়ার সময় এরা এক্সাইটেড হয়, তো এক্সাইটেড হয়ে কি হয় যে 1s-এরটা তো এটা তো প্রথম কক্ষটার ইলেকট্রনটা কিছু হয় না, বাইরের কক্ষের ইলেকট্রনগুলোর মধ্যে রিডিস্ট্রিবিউশন হয়ে যায়, মানে এখানে দুটো ইলেকট্রন ছিল এখানে একটা থেকে যায়, আর এখানে বাকি ওই ইলেকট্রনটা এখানে বেশি এনার্জি স্টেটে চলে যায়। তারপরে আমি বললাম এখানে এই যে 2sটা আছে আর 2pটা আছে, এই সবগুলো মিলে যদি একটা নতুন কক্ষক তৈরি করে এরকম, যেখানে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে সেম, কক্ষকের এনার্জি সেম, তাহলে এটাকে আমরা বলেছিলাম sp3 শঙ্কর কক্ষক, তাই তো? sp3 হাইব্রিডাইজড অরবিটাল, sp3 শঙ্কর কক্ষক। এবার তুমি বুদ্ধি লাগাও sp2 তাহলে কি হবে। sp2 মানে এখানে p যে কক্ষকগুলো আছে তার তিনটাই নিব না দুটো নিব, তাই না? sp2 মানে তাহলে কি হবে যদি এরকম হয়, sp-টার এই sটা নিয়েছি, ঠিক আছে, sটা নিয়েছি আর p এর দুটোই নিয়েছি, মানে px-টা নিয়েছি আর py-টা নিয়েছি, ঠিক আছে, আর এটা s। আর pz-টা তাহলে কি, pz-টা আলাদা করে আছে, মানে 2pz যেটা, এগুলো 2 করে লিখো সব, 2pz-টা আলাদা করে আছে। এর মানে এই তিনটা মিলে, মানে আমি এটা বলছি যে এখন যদি এই তিনটা মিলে একটা নতুন কক্ষক তৈরি করে, তাহলে এটা যে হাইব্রিড কক্ষক তৈরি হলো যেটা, সেটা sp2 তাহলে হবে, sp2 শঙ্কর কক্ষক হবে। আর 2pz-টা এটা শঙ্করই হয়নি, তাহলে এটা অশঙ্করিত, মানে অশঙ্করায়িত। sp2-টা কি অশঙ্করায়িত পি কক্ষক, এটা 2pz যেটা এটা হচ্ছে অশঙ্করায়িত, ঠিক আছে, পি কক্ষক, ঠিক আছে। এবার হুম। দেখো, এবার এই যে sp2 কক্ষকটা হলো শঙ্কর কক্ষকটা,
তো সেইটাতে কটা ইলেকট্রন আছে? তিনটা, তাই না? তিনটা আছে। এবার সেই ইলেকট্রনগুলো নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে ওদের মধ্যে বিকর্ষণ বলটা কি হয়? মিনিমাম হয়। তো কিভাবে বিকর্ষণ করে? দেখো এখানে এস sp2 এর প্রথমটা হচ্ছে এস কক্ষকের, তাই না? মানে ওটা এস কক্ষকের, তাহলে ওটা ছিল এরকম, স্ফেরিক্যাল ছিল, রাইট? হ্যাঁ। আর 2px আর 2py টা ছিল তোমার ডাম্বল শেপ ছিল। 2px টা এক্স এর দিকে, মানে এরকম। ইস কি হচ্ছে, কাদা কাদা। এটা হচ্ছে 2px টা ধরে নাও, আর 2py টা এরকম ধরে নাও। এদিকে y টা, এদিকে x অ্যাক্সিস। তাহলে এটা হলো 2px, এটা হলো 2py, আর এটা হচ্ছে 2sa যেটা। এবার কি, এটা যদি sp2 সংকরায়িত হয় মানে একসাথে মিলে যায়, তাহলে ওদের যে তিনটা একসাথে একটাই কক্ষকে আছে, তাহলে এখন তাহলে ওই কক্ষকের স্টেটটা কীরকম হবে? তো ওটা যেরকম, ওটা যেটা হবে সেটা হবে এমনভাবে তিনটা ইলেকট্রন নিজেকে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে ওদের মধ্যে বিকর্ষণ বলটা মিনিমাম হয়। তাহলে কিভাবে চেষ্টা করলে বিকর্ষণ বল মিনিমাম হবে? তো অ্যান্সার হচ্ছে ওরা একটা মানে সমবাহু ত্রিভুজের মতো থাকে। সমবাহু ত্রিভুজের মতো মানে যে একটা সমবাহু ত্রিভুজ তুমি বানাও, আর এইভাবে করে তুমি ওই তিনটা ইসের এরকম, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি করে হবে, কারণ পুরোটাই 360 ডিগ্রি। ঠিক আছে? তো আমি ছবিটা আরো ভালো করে বানানোর চেষ্টা করছি। এই তিনটা sp2 যে সংকরায়িত হলো, তাহলে ওদের যেটা হবে সেটা এরকম একটা তলে অবস্থান করবে। ঠিক আছে, এরকম একটা তলে অবস্থান করবে সমবাহু ত্রিভুজের মতো। আর এদের মধ্যে যে বন্ডিং অ্যাঙ্গেলটা হবে, এই যে বন্ডিং অ্যাঙ্গেলটা, এটা হবে 120 ডিগ্রি করে। তিনটা 120, মানে এটাও 120, এটাও 120, এরকম। তাহলে এই যে জিনিসটা হলো, এটা পাতায় হবে, মানে বইয়ের পাতাতে সাপোজ ধরো হলো, মানে একটা প্লেনে হবে। আচ্ছা, প্লেনে হবে মানে কি? কারণ কি এক্স আর ওয়াইতে আছে না, তাহলে এক্স ওয়াই প্লেনে হচ্ছে এর মানে। তাহলে এই 2pz যেটা, এটা কিভাবে হবে? 2pz যেটা, সেটা এই প্লেনটার পারপেন্ডিকুলার হবে। এই প্লেনটা পারপেন্ডিকুলার মানে আমি এটা বলতে যাচ্ছি যে ধরো এরকম করে তোমার sp2 ওই তিনটাই, ঠিক আছে? তাহলে এই 2pz যেটা হবে না, সেটা হবে এর পারপেন্ডিকুলার, মানে এরকম, এটা উপরে আর নিচে। বোঝা গেছে? ওই প্লেনটার পারপেন্ডিকুলার। ঠিক, মানে এটা যদি এক্স এক্সিস হয় আর এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এটা হচ্ছে জেড এক্সিস। এইভাবে, মানে এক্স ওয়াই প্লেনে যদি তোমার এই sp2 গুলো হয়, sp2 সংকর কক্ষকটা এক্স এক্স ওয়াই প্লেনে যদি হয়, তাহলে জেড এক্সিস বরাবর তোমার এটা হবে অসংকরায়িতটা। ঠিক আছে? হ্যাঁ। হুম। আচ্ছা, আমি একটা ছবি নিয়ে আসি, দাঁড়াও। এই যে এখানে দেখো, এটা এস ছিল বৃত্ত, গোলক আকার।
এটা 2px আর এটা 2py। তো এরা যখন সংকরায়িত হলো, sp2 সংকরায়ন হলো, তো এবার ওরা তিনটা, একটা এস থেকে আর এখানে এটা একটা একই এনার্জি লেভেলে। তো ওরা কীরকম ভাবে স্ট্রাকচার করে, তাই এইভাবে স্ট্রাকচার ওরা করার চেষ্টা করে যাতে ওদের মধ্যে এনার্জিটা মিনিমাম হয়। তাহলে কত অ্যাঙ্গেলে করলে এনার্জিটা মিনিমাম হবে? এনার্জিটা মিনিমাম মানে ওরা নিজেদেরকে বিকর্ষণ সব থেকে কম করবে। তাহলে এখানে তিনটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলেই সব থেকে কম বিকর্ষণ করে, তাই না? এগুলো এক্সপেরিমেন্টালি ভেরিফাইডও আর কি। তো এই জন্য এরা একটা সমবাহু ত্রিভুজের এরকম আকৃতি নিয়ে থাকে। আর বাকি 2pz যেটা ছিল, মানে যেটা অসংকরায়িত ছিল, এই যে 2pz যেটা, তো সেটা তাহলে কি হবে, এই প্লেনটার সাথে, এটা তো sp2 এই প্লেনটার সাথে লম্বভাবে আছে, ঠিক আছে, লম্বভাবে। আচ্ছা, এটা দিয়ে কোনো, যেমন sp3 দিয়ে আমরা কার কার ব্যাখ্যা করলাম, মিথেনের করলাম, CH4 এর, C2H6 এর ইথেনের করলাম। তাহলে sp2 দিয়ে কারো ব্যাখ্যা করতে পারবো কি? ইয়েস, করতে পারবো। কার? যেমন ধরো ইথিলিন, ইথিলিন C2 ইন না, মানে ডবল বন্ড, মানে C2H4, C2H4 এর ক্ষেত্রে। তাহলে C2H4 না, এর মানে কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড আছে একটা, ঠিক আছে, কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। আর আর হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনগুলো কত অ্যাঙ্গেলে থাকবে? তাহলে হাইড্রোজেনগুলো থাকবে এইভাবে করে, থাকবে 120 ডিগ্রি করে, এই জিনিসটা। আচ্ছা, তুমি আমাকে এমনি নর্মালি বলো, এখানে ডবল বন্ড আছে কার্বন কার্বনের মধ্যে, তাহলে এখানে দুটোই সিগমা বন্ড হবে কি না একটা সিগমা একটা পাই? ইয়েস, আছো কি? আছি তো। বলছি এখানে কার্বন কার্বন ডবল বন্ড না, হুম। তাহলে দুটোই কি সিগমা বন্ড না একটা সিগমা একটা পাই হবে? একটা আছে। অবশ্যই দুটো সিগমা হতেই পারে না, দুটো পরমাণুর মধ্যে একটা সিগমা আর একটা পাই হবে। কিভাবে হচ্ছে আমরা দেখছি এখনই। তাহলে এখানে দেখো, আগে তুমি আমি যেটা দেখাচ্ছি ওটা দেখবে। এইটা, এইটা আর এইটা দেখো, মানে এই অ্যাঙ্গেলটা 120 করে। এটা একটা সমবাহুর মতো একটা sp2 সংকরাইজড, মানে sp2 সংকর কক্ষকগুলো, এটা বুঝতে পারছো? সিমিলারলি এইটা, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে sp2 সংকর কক্ষক, বুঝতে পারছো? হুম। আচ্ছা, এবারে এই sp2 কক্ষকগুলোর মধ্যে কার্বনের দেখো একটা sp2 কক্ষক, আর এই কার্বনটা একটা sp2 কক্ষক কি হচ্ছে, ওভারল্যাপ করে গেছে, এখানে অভিলেপন হয়েছে। তাহলে হেড হেড অন হেড এটা, তাহলে হেড অন হেড হয়েছে মানে কি, এটা সিগমা বন্ড হবে, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, আর বাকি যে sp2 গুলো, ওগুলো হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড করেছে, 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 বোঝা গেছে? আর এই 2pz আছে না, 2pzটা কি, 2pzটা এই প্লেনটার পারপেন্ডিকুলার আছে, মানে এইভাবে উপরে আছে, এটা উপরে দেখিয়েছে উপর নিচে, বাট এটা উপর, ধরো এই আমার ডেস্কটপটা আছে না, এটা কার্বনটা থেকে উপরের দিকে বেরিয়েছে আর নিচের দিক পিছের দিকে গেছে এরকম করে। তাহলে এই পিছের দিকে এখানেও গেছে, পিছের দিকে এখানেও গেছে। তাহলে এইটা আর এটা প্যারালাল আছে কি না, মানে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল আছে না? হুম। তো এরা কি করেছে, নিজেদের মধ্যে পাই বন্ড করেছে, মানে সাইড বাই সাইড কানেকশন হবে। এরা টাচ করা এখানে দেখায়নি, বাট ওটা খুব কাছাকাছি থাকে, বোঝা গেছে? তো এদের মধ্যে যে এটা হবে সেটা পাই বন্ড হবে। আর এটা থেকে তুমি এটাও বুঝতে পারছো যে দেখো এখানে ওভারল্যাপিং হয়েছে সিগমা বন্ডে, তাহলে সিগমা বন্ডটা একটু স্ট্রং হবে। আর পাই বন্ডে দেখো অতটা ডিস্টেন্স, মানে খুব কাছে আসেনি, কিন্তু একটু ডিস্টেন্সেও আছে, সাইড বাই সাইড ওভারল্যাপিং হয়। তো এখানে তো অতটা ওভারল্যাপিংও হয়নি। এই জন্য আমরা বলি যে পাই বন্ডটা একটু উইক হয় সিগমা বন্ডের তুলনায়, বোঝা গেছে?
তাহলে এই যে কার্বনের আর কার্বনের মধ্যে দুটো বন্ড হচ্ছে, তাহলে একটা বন্ড কি, একটা হচ্ছে তোমার পাই। এখানে দুটো দেখিয়েছে কেন, কারণ এইটা আর এটাকে দেখিয়েছে, তাহলে দুটো মিলে একটাই বন্ড, পাই বন্ড। আর এটা হচ্ছে সিগমা বন্ড। বোঝা গেছে? গেছে। আর এখানে দেখো এগুলো 120 ডিগ্রি করে কেন, কারণ এটা সমবাহু আহ, আকৃতির হয়, এই জন্য এটাও 120 হবে সবগুলো অ্যাঙ্গেল। এটা কেন এরকম 120 কেন হলো, কারণ এনার্জিটা যাতে মিনিমাম হয় এদের মধ্যে, এইটা আর এইটার মধ্যে বিকর্ষণটা যাতে কম হয়। তো এটা হচ্ছে sp2 সংকরায়ন। এরপরে আমরা পড়বো sp সংকরায়ন, কিন্তু এটা তুমি এমনি বুঝতে পারবে যদি এগুলো ভালো করে বুঝতে হবে। দেখো sp3 কি ছিল, sp3 ছিল যে এখানে এস এর এটা আর এখানকার তিনটাই মিলে একটা নতুন, এখানকার তিনটাই পি এর আর এস এর এইটা মিলে একটা তিনটাই মিলে ছিল, তাহলে sp3 হলো। sp2 কি হলো, এই এসটা আর এখানকার দুটোই নিয়েছি, তাহলে sp2 হলো। তাহলে sp-টা কি হবে, এই এসটা নিব আর এখানকার একটাই নিব না, ঠিক কি না? ঠিক। যদি sp হাইব্রিডাইজেশন বলি, তাহলে আমি মানে 1s আছে ধরো, 2s 2p, এটা তো নর্মাল স্টেটে। আর এক্সাইটেড স্টেটে হচ্ছে তোমার এখানে একটাই থাকে আর এখানে একটা চলে যায়। তো আমি যদি এই পুরো তিনটাই নিই আর এটাও নিই, তাহলে sp3 হলো। এখানকার দুটা নিই আর এটা নিই, তাহলে sp2 হলো। এবার আমি এখানকার তাহলে এসটা নিব খালি, আর এখানকার এইটা নিব, তাহলে নিয়ে আমি নতুন একটা কক্ষক বানাবো। তাহলে এটা কি হবে, sp2 হবে। তাহলে sp2-তে এটা হচ্ছে তো 2s-টা আর এটা হলো 2px-টা। এর মানে বাকি যে দুটো থাকলো, কি থাকলো, 2py-টা আর 2pz, এই দুটো অসংকরায়িত। এর মানে ও। অসংকরায়িত। তাহলে এখানে শঙ্কর sp, এটা sp2 নয়, এটা sp খালি, এটা sp শঙ্কর, কারণ একটা s এর একটাই আর p এর একটা, px-টা। বোঝা গেছে? তাহলে sp শঙ্করে এই যে কক্ষক দুটো আছে, sp দুটো কক্ষক, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে ওদের মধ্যে রিপালশনটা মিনিমাম হবে। তো আমি কয়েকটা ছবি বানাচ্ছি, ধরো এইভাবে বানালাম, বা এইভাবে বানালাম, বা এইভাবে বানালাম, কোনটাতে রিপালশনটা মিনিমাম হবে? 1 2 3। দেখো এখানে যদি থাকে, এক নাম্বারটার কথা যদি ভাবি, তাহলে এই ইলেকট্রনটা আর ইলেকট্রনটা নিজেকে রিপাল করবে না, এখানে এইদিকে রিপিল করবে, এ এইদিকে রিপিল করবে। কিন্তু এখানে পুরো এক এ এইদিকে আর এ এইদিকে আছে অপোজিট ডাইরেকশনে, তাহলে এখানে মিনিমাম রিপালশন হবে। মানে 180 ডিগ্রি কোণে যদি একে অপরের দিকে তাকাই না, 180 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলে এদের মধ্যে রিপালশনটা মিনিমাম হবে। তাহলে বুদ্ধি লাগিয়ে কি বলতে পারবে না যে sp-টার কিরকম তোমার কক্ষকটা হবে? তাহলে নিশ্চয়ই এটা একটা রৈখিক হবে, রৈখিক এরকম। ও। বোঝা গেছে? sp-টা কিরকম হবে, তাহলে রৈখিক। হুম। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, রৈখিক হবে এটা বলছিলাম। তাহলে এখানে দেখো কিরকম হচ্ছে, এটা এস, এটা বৃত্তা কি বলে যেন, গোলকাকার। আর পি এক্সটা নিয়েছিলাম, তাহলে এটা তো এক্স বরাবর এইটা হবে। এবার এদের মধ্যে এটা যোগ হয়ে এসপি সংকরায়ন হয়েছে, তাহলে এটা কি হবে, রৈখিক হবে না? এরকম রৈখিক রৈখিক হয়েছে। তো রৈখিক, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি, রাইট? তো
তো sp সংকরায়নটা হচ্ছে লিনিয়ার হয়। এর মানে যে সমস্ত মৌলের ক্ষেত্রে sp সংকরায়ন হবে সেইখানে তোমার কি হবে, ওই মৌল মানে যে সমস্ত অণুর ক্ষেত্রে sp সংকরায়ন হবে সেটা হবে রৈখিক অণুটার আকৃতি, যেটাতে sp2 সংকরায়ন হবে সেটা হবে ত্রিভুজ আকার, ঠিক আছে, সমতলীয় হবে, আর যেটাতে sp3 সংকরায়ন হবে সেটা হবে চতুস্তলকীয়। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো sp, হ্যালো শুনছো তো? শুনছি। sp সংকরায়নটাতে তাহলে এখানে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা, বুঝতে পারছো এটা sp সংকরায়ন হয়েছে রৈখিক, তাই না? আর বাকি দেখো না হ্যাঁ। অসংকরায়িত, হ্যাঁ কিছু বলছিলে? এই যে অসংকরায়িত 2py আর 2pz যে ছিল, এগুলো কি হবে, এগুলো এই লাইনটার সাথে লম্বভাবে অবস্থান করবে না। তাহলে এই দেখো এটা sp-টা হলো ধরো এক্স এক্স এক্সিস বরাবর, তাহলে এটা pz-টা আর এইটা হয়ে গেলো কি py-টা, তাহলে এগুলো কি লম্বভাবে আছে। তো এখন এটা কারোর সাথে যখন করবে মানে অণু গঠন করবে, তাহলে কি হবে, এইটা আর এইটা এরা কি করবে, দুটো পাই বন্ধন করবে, আর এখানে কিছু যোগ হয়ে এটা সিগমা বন্ধন করবে। তাহলে সেই রকম আমরা একটা দেখছি, কি দেখছি, যেমন ধরো যদি আমি বলি আমরা ইথিলিন পড়লাম, আর একটা পড়বো ইথাইন, ইথাইন মানে C2H2, আইন না, আইন বলে তো, বা অ্যাসিটিলিন বলা হয়, C2H2, তাহলে এখানে দুটোই কার্বন আর দুটো হাইড্রোজেন, তাহলে এখানে ট্রিপল বন্ড হয়। তাহলে এইটা কি বন্ড হবে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে এটা কি হবে, সিগমা না পাই? মা। সিগমা হবে, কারণ একটাই বন্ড আছে তো সিগমা। এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা হবে, বাট এখানে তিনটা বন্ড আছে, তাহলে এখানে যেটা হবে একটা সিগমা হবে আর দুটো পাই হবে, রাইট? হ্যাঁ। তো এটা কিভাবে হবে, এটা এখান থেকে যদি আমি এই গঠনটা বোঝার চেষ্টা করি, তাহলে দুটো হাইড্রোজেন, তো হাইড্রোজেন মানে 1s মানে স্ফেরিক্যাল, তাহলে একটা হাইড্রোজেন আমি এখানে মিলিয়ে দেবো, এখানে sp-টার সাথে, আর একটা হাইড্রোজেন এখানে মিলিয়ে দেবো, ওভারল্যাপ, অভিলেপন করে দেবো। বোঝা গেছে? হুম। তাহলে এই হাইড্রোজেনটা কাজ, এবার কার্বন কার্বনটার সাথে কি হবে, দেখো একটা কার্বনের জন্য তো তোমার কি হচ্ছে, হুম 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 সমস্যা হলো, এখানে একটা কার্বনের দুটো কার্বন না, তো একটা কার্বন বানাতে হবে, মানে একটা আরো ধরো আমি এদিকে আরো বানাচ্ছি, এটা কার্বন, তাহলে এই কার্বন কার্বনটা ওভারল্যাপ করে একটা সিঙ্গেল বন্ড করবে, সিগমা বন্ড করবে, মানে এই যে sp আছে ওই কার্বনটারও তো sp আছে, তাহলে ওটা ধরো এটা বানাচ্ছে, তাহলে এটা ওভারল্যাপ করে সিগমা বন্ড করলো। এবার এই কার্বনটার এটার সাথে কি করবে, একটা হাইড্রোজেন হবে, আর বাকি এর যে এগুলো আছে পারপেন্ডিকুলার আর এইদিকে জেড অক্সিস বরাবর, তাহলে এর এইটা এই অক্ষটা আর এই অক্ষটা কি করবে, একটা পাই বন্ড করবে। বোঝা গেছে? আর এর এই অক্ষটা, এইটা এই অক্ষটার সাথে কি করবে, একটা পাই বন্ড করবে, প্যারালাল যেগুলো, তাহলে দুটো পাই বন্ড হচ্ছে আর একটা সিগমা বন্ড হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই ছবিটা দেখো তাহলে আরো হুম। ক্লিয়ার হবে। এখানে দেখো আমি এটা দেখাচ্ছি, তাহলে এটা sp সংকরায়ন কার্বনের, বোঝা গেছে কি? আর এটা হচ্ছে অন্য sp সংকরায়ন অন্য কার্বনটার, ঠিক আছে? তাহলে এই sp-টার সাথে এই sp-টার একটা সিগমা বন্ড হয়েছে এখানে, হেড হেড অন, হ্যাঁ। তাহলে সিগমা বন্ড হয়েছে। আর এই sp-টার সাথে একটা হাইড্রোজেনের সিগমা বন্ড হয়েছে, আর এই হুম। sp-টার সাথে এখানে একটা হাইড্রোজেনের সিগমা বন্ড হয়েছে, তাহলে একটা সিগমা কার্বন কার্বন হলো, আর এটা এটা হলো। কার্বনে আরো দুটো বন্ড আছে, তাহলে একটা দেখো পিজেড, যেটা পিজেডটা
আর এই পিজেড এর সাথে একটা কানেকশন হয়েছে, এই যে যেগুলো ডট ডট করে দেখিয়েছি, এটা আর এটা, এটা একটা পাই বন্ড হলো। আর পি ওয়াই যেটা, বা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই যে পি ওয়াই যেটা আর এখানে পি ওয়াই যেটা, এদের মধ্যে একটা বন্ড হয়েছে এটা, তাহলে এটা হচ্ছে পাই বন্ড। বোঝা গেছে? তার মানে বোঝা কি গেল, এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ড, কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড, এই কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা সিগমা বন্ড, আর দুটো হচ্ছে পাই বন্ড। তাহলে এখানে আমরা যেটা ড্র করি এটা খালি লিখি, তাহলে এটা তোমাকে বুঝতে হবে এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা আর দুটো পাই বন্ড আছে। বোঝা গেছে? হ্যাঁ। তো আমি কি বললাম, আমি বললাম যে sp3 সংকরায়নটা তোমার চতুস্থলকীয় হয়, টেট্রাহেড্রাল, রেগুলার টেট্রাহেড্রাল যদি হাইড্রোজেন সবগুলো হয়। sp2টা তোমার কি হয়, সমতলীয়, সমবাহু, সমবাহু আকার হবে আর সমতলীয় হবে, মানে 2D হবে। আর sp-টা যেটা, এটা হবে লিনিয়ার, রৈখিক। এটা কি হবে, রৈখিক, বা আমি এভাবে বলতে পারি এটা 1D হবে, এটা 2D হবে, আর এটা 3D ফিগারটা দিবে। বোঝা গেছে? হুম। এটা তো হলো এসপি। আচ্ছা, সিমিলার কনসেপ্টে আমি জাস্ট বলছি, এবার এটা তুমি নিজেই পড়বে। সিমিলার কনসেপ্টে আমি যদি বলি sp3 ডি, তাহলে কি হবে? এখানে sp3 ডি যদি বলি, তাহলে এস থেকে একটা নিব, পি থেকে তিনটা নিব, আর এরপরে ডি থেকে একটা নিব। বোঝা গেছে? টোটাল কটা হলো? পাঁচটা। পাঁচটা। বোঝা গেছে? হুম। আচ্ছা, কিন্তু ডি থেকে কোনটা নিব, sp3 ডি এর ক্ষেত্রে ডি থেকে কোনটা নিব? তো নিব, দেখো ডি এর অনেকগুলো আছে না, ডি এক্স এক্স, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে কোনটা নিব এখানে, ডি এর ডি কোনটা নিব? তো অ্যান্সার হচ্ছে ডি জেড স্কোয়ারটা নিব sp3 ডি এর ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, যদি sp3 ডি টু বলি, মানে কি, এস থেকে একটা নিব, পি থেকে তিনটা নিব, আর ডি থেকে দুটা নিব। তাহলে ডি এর এই পাঁচটার মধ্যে কোন দুটো ডি নিব? কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে কি? ডি থেকে দুটা তো যাচ্ছে। নিব, কিন্তু কোন দুটো ডি নিব, ওটা হচ্ছে কোশ্চেন। তাহলে যে দুটো ডি নিব সেটা হচ্ছে লাস্টের দুটো, মানে এক্স স্কোয়ার, মানে এইটা, এখানে একটা নিব ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারেরটা, আর ডি জেড স্কোয়ারেরটা। ঠিক আছে? আর যদি আমি sp3 ডি থ্রি বলি, sp3 ডি থ্রি এর মানে কি? এর মানে হচ্ছে তুমি এবার তুমি বলো তো, এস থেকে কটা নিয়েছো একটা, পি থেকে কটা নিয়েছো তিনটা, আর ডি থেকে তিনটা, রাইট? কিন্তু ডি থেকে তিনটা কোন তিনটা নিব তাহলে? তো অ্যান্সার হচ্ছে বাকি যে এটা পড়ে আছে না, ওই তিনটা নিব। মানে কি কি নিব? ডি থেকে ডি এক্স এক্স, ডি এক্স ওয়াই, আর ডি এক্স জেড। ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যাঁ। হ্যালো। ওকে, এইবার দেখো, তো যখন আমি তো sp3, দেখো আমি কি কি বললাম, আমি বললাম, দেখো এখন আমি বলছি বারবার, তো মুখস্থ করে নাও। sp3টা কি ধরনের ছিল? চতুস্থলকীয়, তাই না? sp2টা কি ধরনের ছিল? ত্রিকোণীয়, সমতলীয়। হ্যাঁ। sp-টা কি ধরনের ছিল? রৈখিক, সরল রৈখিক, তাই না?
তাহলে sp3dটা কি ধরনের হবে? তো এটা হবে ত্রিকোণীয় হবে, কিন্তু দ্বিপিরামিডীয় হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো এটা নামটা খালি মুখস্থ করা আপাতত, ছবিটা তুমি দেখে নিবে গুগল থেকে, তাহলে বুঝতে পারবে। এটা হবে কি ত্রিকোণীয়, নাহলে বইতে ছবিটা দেওয়া আছে, দেখে নিবে। এখন এই নামটা বলো, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয় ত্রিকোণীয় মানে দ্বিপিরামিড, দ্বিপিরামিডীয়। পিরামিড হয় না, পিরামিড, তাহলে মানে পিরামিডের মতো হবে আর কি, এরকম দ্বিপিরামিড, আর এটা ত্রিকোণীয় হবে, এরকম কিছু হবে। তো তুমি ওটা দেখবে। sp3dটা কি ধরনের? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে। আর sp3d2টা তাহলে কি রকম? এটা হবে অষ্টতলকীয়। কি হবে? অষ্ট তলকীয়। তলকীয়, যেমন আমরা NaCl এর ক্ষেত্রে বলেছিলাম না অষ্টতলকীয়। আর sp3d3টা তাহলে কি? এটাও হবে দ্বিপিরামিডীয়, বাট এটা পঞ্চকোণীয়। কি? পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। মানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপারটা আসলে। দ্বিপিরামিডীয়, দেখো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় মানে কি, দুটো পিরামিড থাকবে আর বেসটা কি হবে, এরকম কোন মানে এইরকম হবে। তাহলে এটা একটা পিরামিড হলো, তো তাহলে এইদিকে একটা পিরামিড হবে, ত্রিকোণীয়। আর যদি পঞ্চকোণীয় মানে কি, পাঁচটা কোণ, এরকম ব্যাপারটা হবে, 1 2 3 4 5টা হবে, তারপরে একটা পিছনে এগুলো সবগুলোকে মিলাও, আর সামনে সবগুলোকে মিলাও, বোঝা গেছে, এরকম কিছু হবে। এই তো জটিলে যাওয়ার দরকার নেই, বাট তুমি নামগুলো খালি মনে রাখো, যে যদি sp3d3 মানে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, sp3d মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, sp3d2 মানে অষ্টতলকীয়, আর এই তিনটা তো আমরা পড়লাম ভালো করে ডিটেইলসে, বোঝা গেছে। ওকে, ওকে। আচ্ছা শোনো, তো এর আরও আছে, মানে এই আমাদের হাইব্রিডাইজেশন হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে যে, মানে একটা ধরো তোমাকে বলে দিবে, কিন্তু ওটা এখন করব না, আমি বলে দিচ্ছি করব কি। ধরো সাপোজ ধরো বলে দিল যে BeCl2, খালি অণুটা বলে দিল, বোঝা গেছে। তো এই BeCl2 অণুটা খালি বলে দিয়েছে, বলছে এর হাইব্রিডাইজেশন অবস্থাটা কি, মানে হাইব্রিডাইজেশন স্টেটটা কি হবে। তো এটা আমরা এই অণুটা দেখে আমরা বুঝতে পারবো হাইব্রিডাইজেশন স্টেটটা কি। তো তার জন্য দুটো ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, বাট এটা আমরা করব নেক্সট ক্লাসে। ওটা কিভাবে করতে হয় ওটা আমরা আলোচনা করব, বাট ওটা করব নেক্সট ক্লাসে। তুমি তাহলে করবে কি, তুমি হাইব্রিডাইজেশনটা পড়ো, ঠিক আছে। তারপরে বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন ডিসেস মানে বন্ধন বিভাজন শক্তি, ওটা পড়ো। আচ্ছা, তারপরে আর কি পড়লাম, ভ্যালেন্স বন্ড থিওরি, যেটা বন্ধন যে কি ছিল, ভ্যালেন্স বন্ড, যোজ্যতা বন্ধন তত্ত্ব যেটা ছিল, ওটা পড়ো। আর হাইব্রিডাইজেশনটা পড়ো। এই কয়েকটা কালকের মধ্যে কমপ্লিট করে রাখো, বোঝা গেছে। হুম। হুম, ঠিক আছে তাহলে, টাটা, থ্যাংক ইউ।